নমস্কার স্টুডেন্ট। আজকে আমাদের দামস টিউটোরিয়ালে সিডিপির ক্লাস আমরা শুরু করছি এবং সেই সিডিপি বিষয়টা কি, যেটা আমাদের প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত জায়গায় সিডিপি আর প্রত্যেকটা সাবজেক্টের সাথে পেডাগজি থাকে, তাই তো? এইবার প্রথমে আমরা জানবো যে সিডিপি বিষয়টা কি। আমরা জানি সিডিপির ফুল ফর্ম, ঠিক আছে, যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তাই তো? এইবার চাইল্ড ডেভেলপমেন্ট মানে শিশুর বিকাশ, তাই তো? এইবার শিশুর বিকাশ হতে গেলে সবার প্রথমে আমাদেরকে আনতে হবে একটা শিশুকে, বাচ্চাকে। আমরা চারপাশে কি দেখতে পাই? আমরা চারপাশে বিভিন্ন ছোট ছোট বাচ্চা দেখতে পাই, নিজেদের বাড়িতে দেখতে পাই, তাই তো? এইবার সেরকমই একটা বাচ্চাকে আমি নিয়ে আসছি যে শুধুমাত্র বলে দেবে যে বাচ্চার বিকাশ হচ্ছে কি করে, ঠিক আছে? আচ্ছা, এই সেই আমাদের বাচ্চা যাকে আমরা সিডিপির ক্লাসে নিয়ে আসছি। এরা একটা বাচ্চা, হ্যাঁ, ভীষণ হাসি খুশি হাসছে, হ্যাঁ। তো এই সেই বাচ্চা, কয়েকটা চুল দিয়ে দিই, ভালো লাগবে দেখতে তাহলে। আচ্ছা, এই বাচ্চার নাম দিলাম আমি পিন্টু, ঠিক আছে? এইবার পিন্টু যখন জন্মেছে, জন্মানোর পর ডাক্তার তাকে কি বলেছে, যে তার মাকে বলেছে যে এই পিন্টুর হাইট গিয়েছে মিনিমাম 1.5 ফুট, তাই তো? হতেই পারে। এবং ধরে নিলাম তার 5 কেজি ওয়েট, ঠিক আছে? হাইট গিয়েছে 1.5 ফুট আর 5 কেজি হচ্ছে তার ওয়েট। এইবার ঠিক 1 বছর পর পিন্টুর কি একই রকম ওজন হাইট সব থাকবে? থাকবে না। 1 বছর পর সেটা হয়ে গেছে প্রায় 2.5 ফুট ধরে নিন, ঠিক আছে? 2.5 ফুট তার হাইট এবং 10 কেজি ধরে নিলাম তার ওয়েট। তার মানে 1 বছর পর পিন্টুর কিন্তু হাইট চেঞ্জ হয়েছে, ওয়েট চেঞ্জ হয়েছে। এটাকে আমরা কি বলবো সিডিপির ভাষায়, বলুন? এটাকে আমরা বলবো বৃদ্ধি, ঠিক আছে, বা গ্রোথ। এর সাথে সাথে এই পিন্টুর মধ্যে কিছু কিছু পরিবর্তনও দেখতে পাবো। কি কি পরিবর্তন? যখন এই পিন্টুর ধরে নি 6 মাস বছর বয়স, 6 মাস বছর বয়স, ঠিক আছে, 6 মাস, তখন পিন্টুর সামনে আমি ফোনটা নিলাম, ফোনটা নিয়ে গেম খেলছি, হ্যাঁ, লক স্ক্রিন খুলছি, পিন্টুর কোনো যায় আসছে? কিচ্ছু বুঝতে পারবো না পিন্টু। কিন্তু এই 6 মাস পরে, 6 মাসের জায়গায় যদি আমি 6 বছরে পিন্টুর সামনে এই ফোনটা দেখি, তাহলে পিন্টু কি করবে? হ্যাঁ, পিন্টু তখনই লক স্ক্রিন খোলা শিখে যাবে। ওর জন্য আমাকে ফোনটা লুকিয়ে রাখতে হবে যাতে, এবং লক স্ক্রিনগুলো বারবার চেঞ্জ করতে হয় না বাড়িতে বাচ্চা থাকলে। তার মানে আমাদের এই যে চেঞ্জেসগুলো আসছে, হ্যাঁ, 6 মাস বছর বয়সে পিন্টুর যে ডেভেলপমেন্টটা হয়েছিল না, হ্যাঁ, তার মানে 6 বছর বয়সে গিয়ে সেই ডেভেলপমেন্ট হয়ে গেছে, তাই তো? তার মানে সেই 6 মাস বছর বয়সে যেটা হয়নি, 6 বছর বয়সে গিয়ে সেটা হয়ে গেছে। এইটাকে আমরা বলবো ডেভেলপমেন্ট বা বিকাশ, ঠিক আছে? এই যে ডেভেলপমেন্ট বা বিকাশ, তাহলে আমরা বৃদ্ধি সম্পর্কে জানলাম, একটা শিশুর বিকাশ সম্পর্কে জানলাম। এবার বৃদ্ধি বিকাশ পরে আমরা আগের জায়গায় কি দেখেছিলাম, যে চাইল্ড ডেভেলপমেন্ট কি, যে সিডিপি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট মানে শিশুর বিকাশ। একটা বাচ্চার বেড়ে উঠতে যেমন বৃদ্ধি হয় দৈহিক, সেরকম বিকাশও হয়, ঠিক আছে? সেই জন্য সিডিপির প্রথম দুটো সি এবং ডি, সেটাতে কি দিয়েছে? চাইল্ড ডেভেলপমেন্ট। এইবার বলুন তো পেডাগজি জিনিসটা কি? হ্যাঁ, এবার আমরা পেডাগজি জানবো। পেডাগজি হচ্ছে, এটার জন্য কিন্তু আমরা একটা গল্প বলবো, ঠিক আছে? এই পিন্টুর গল্প, এই পিন্টুর গল্প দিয়ে বুঝবো। আমরা যত গল্প বলে বুঝবো, আমাদের জিনিসগুলো তত মনে থাকবে। পরীক্ষার সময় গল্পগুলো নিয়ে যাব এবং সুন্দরভাবে অ্যান্সারটা সঠিক করে আসতে পারবো। এবার এই পিন্টু কি হয়েছে?
পিন্টুর যখন 6 বছর বয়স তখন পিন্টুর জ্বর হয়েছে, ঠিক আছে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, এবার পিন্টুকে একটা খুবই তেতো ওষুধ খেতে দিয়েছে। হুম এবার তার মা কিছুতেই সে ওষুধটা খাওয়াতে পারছে না, তখন সে কি করবে? তার মা কি করছে, ওই ওষুধটার মধ্যে, তেতো ওষুধের মধ্যে একটু চিনি বা একটু মধু মিশিয়ে দিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে। এবং খাওয়ানোর সময় সে সেটাও খেতে চাইবে না, কারণ দেখছে যে ওষুধের কৌটা থেকে সেই চামচে ঢালা হচ্ছে। হ্যাঁ, তাই হয় না সবসময়, যে বাচ্চাটা সেটাও খেতে চায় না। সেই জন্য তখন তার মা তাকে গল্প বলছে, বলছে যে তুমি যদি এই ওষুধটা খেয়ে নাও যেটা তোমাকে ডাক্তার দিয়েছে, তাহলে কি হয়ে যাবে, তোমার বাটুলের মতো চেহারা হয়ে যাবে। বাটুল দেখেছেন আমরা, ভীষণ পিট। হ্যাঁ, তো সেই তার মতো স্ট্রং হয়ে যাবে। বাচ্চা ভাবলো তাই, পিন্টু সেটা ভেবে সেটা খেয়ে নিল। হুম এই যে পিন্টুর মা পিন্টুর মনের অবস্থাটা বুঝে তারপর তাকে খাইয়ে দিল। যদি পিন্টুর মা এরকম করতো যে জোর জবরদস্তি মেরে ধরে খাইয়ে দিল, তখন পিন্টু বমি করে দিত। এই যে বাচ্চার মনটা বুঝতে পারলাম, হ্যাঁ, যে বাচ্চার মন বুঝে কাজ করা, তাকে আমরা বলবো পেডাগজি। ঠিক আছে, এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে গেলে একটা চশমা পড়তে হবে। সেটা সাধারণ চশমা না, সেটা হয়ে যাবে আমাদের সিডিপির চশমা। ঠিক আছে, যে চশমা পড়লে আমরা বাচ্চার মন বুঝতে পারবো, মানে বাচ্চাদের মতো করে সেটা ভাবতে পারবো। আর যখনই বাচ্চাদের মতো করে আমরা প্রশ্নের উত্তরগুলো করব, ঠিক আছে, মনের কথা ভেবে, তখনই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই বিষয়টা ক্লিয়ার। তাহলে আজকে থেকে আমরা বাচ্চার মন বুঝে তারপরই প্রশ্ন উত্তরগুলো করব। ঠিক আছে, ওই সিডিপি চশমাটা লাগিয়ে দিয়ে। এইবার একজন ভদ্রলোক আছে যে এই সিডিপির চশমাটা ব্যবহার করেছেন। তিনি হলেন, এটাকে জেন পিয়াজেট বা জা পিয়াজে। ঠিক আছে, এই ব্যক্তি কি করেছেন, যে আমাদের প্রজ্ঞামূলক বিকাশের একটা তত্ত্ব দিয়েছেন। ঠিক আছে, যে কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রজ্ঞামূলক বিকাশ, বা বাচ্চার ওই যে বৌদ্ধিক বিকাশগুলো ঘটছে, হ্যাঁ, সেই বিকাশের একটি তত্ত্ব তিনি দিয়েছেন। এখানে একটা ব্রেনের ছবি আছে, হ্যাঁ, দেখে বুঝতে পারছেন নিশ্চয় একদম। হ্যাঁ, বৌদ্ধিক বিকাশের আলোচনা শুরু হবে। প্রথমে ওই বৃদ্ধি বিকাশ দেখে ভয় পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, যে আবার বোধহয় পুরনো একই জিনিস, হ্যাঁ, যে বৃদ্ধি আর বিকাশ, বৃদ্ধি আর বিকাশ, সেটা পড়তে পড়তে আমাদের বিকাশ হয়ে গেছে, বৃদ্ধিও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের ছেড়ে যায় না। সেই জন্য টেস্ট বদলের জন্য একদম প্রথম শুরুতে আমরা রেখেছি এই জিন পিয়াজেট। ঠিক আছে, আজকে আমরা উনার মতো করে বাচ্চার বৌদ্ধিক বিকাশ কিভাবে ঘটে সেই জিনিসটা আমরা শিখব। ঠিক আছে, এবার তাহলে যাই। আচ্ছা, প্রথমে এই যে জেন পিয়াজেট, তার একটা কি কি কাজ করেছেন, কত সালে জন্মেছেন, সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখছি যে তিনি কত সালে জন্মেছেন। 1896 সালে তিনি জন্মেছেন। কোথায়? সুইজারল্যান্ডে। এবার তার পরিচয় দেওয়া হয়েছে, তিনি ছিলেন একজন বায়োলজিস্ট। ঠিক আছে, তিনি ছিলেন একজন বায়োলজিস্ট। এই যে বায়োলজিস্ট থেকে জ্ঞানতত্ত্ববিদে আসতে, হ্যাঁ, কিভাবে একজন বায়োলজিস্ট জ্ঞানতত্ত্ববিদ হয়েছেন সেটার একটা গল্প আছে। এই পিয়াজের বা পিয়াজে মশাইয়ের, হ্যাঁ, 3টে সন্তান আছে। 3টে বাচ্চা। এবার 3টে বাচ্চাকে তিনি সবসময় অবজার্ভ করেছেন ছোটবেলা থেকে, যে ছোট থেকে কিভাবে বাচ্চাগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে, কিভাবে তাদের গ্রোথ কতটা পর্যন্ত হয়েছে, সে সব কিছু তারা দেখেছে। এবং তিনি দেখে একটা ডায়েরিতে সবসময় নোট ডাউন করতেন যে তার 3টে বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিভাবে ঘটেছে। এই যে ডায়েরিতে তিনি লিখেছেন, সেইটার ওপর বেস করে তিনি এত বড় একটা থিওরি তৈরি করে দিলেন, তাই তো? এবার তাহলে তোমরা বলো যে এই যে নিজের বাচ্চার ওপর পরীক্ষা করে এত বড় একটা থিওরি তৈরি করতে পারে, তার থিওরি মুখস্থ করতে হবে? তার থিওরি কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই, কেননা
যখনই আমরা মুখস্থ করতে যাব তখনই আমরা ভুল করব। যখন ওই যে সিডিপির চশমাটা লাগাবো, বাচ্চাদের মতো করে দেখব, তাহলে আমরা কিন্তু সহজে বুঝে যাবে এবং মনে থাকবে। আরো কিছু কিছু বলেছে। সেই জন্য তিনি একজন ছিলেন জ্ঞানতত্ত্ববিদ, মানে এপিস্টেমোলজিস্ট। ঠিক আছে। এরপর সেই জন্য যেহেতু তিনি প্রজ্ঞামূলক বিকাশের গল্প বলেছেন, থিওরি দিয়েছেন, তাই জন্য তাকে ফাদার অফ কগনিটিভ ডেভেলপমেন্টও বলা হয়। ঠিক আছে। আর কি কি বলেছেন? তিনি ছিলেন একজন রেডিকাল কনস্ট্রাকটিভিস্ট, মানে চরম নির্মিতিবাদ। নির্মিতিবাদ কি? ধরুন একটা বাচ্চাকে আপনি কৃষিকাজ করা শেখাচ্ছেন, বা ভূগোলের, আঞ্চলিক ভূগোলে কৃষিকাজ বিষয়টা পড়াচ্ছেন। সেই সময় আপনি কি করবেন? বাচ্চাকে বই খুলে যদি বলছি যে দেখো মাটি এরকম থাকলে উর্বর, এরকম থাকলে অনুর্বর, এই শস্য এই মাটিতে হয়, এই মাটিতে হয় না, যখন তোমরা বারবার এই কথাগুলো বলবে, সে কিন্তু রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারবে না। কিন্তু সেই বাচ্চাকেই যখন মাঠে নিয়ে চলে যাবে, যেখানে ফসল লাগানো আছে, তাই না, তখন সেই ফসলে তাকে দেখবে যে কেঁচোর উপকারিতা কি, কেঁচো মাটিতে কি কাজ করে, ও যখন দেখবে হাতে নাতে, তখন সে শিখতে পারবে। তখন সে বুঝতে পারবে। তো এই কথাটাই কিন্তু পিয়াজে সাহেব বলেছেন, যে এইটা হলো চরম নির্মিতিবাদ। নির্মিতিবাদ মানে এই তত্ত্বটাই যে জ্ঞান বাইরে থেকে বাচ্চার মাথায় ঢুকিয়ে দেওয়া যায় না, তাই না? সে কি করে? শিশুরা নিজেই নিজের জ্ঞানকে তৈরি করে। ছোট বাচ্চাদের দেখবেন যে বারবার একই পড়া বলবেন, ওরা কিচ্ছু বুঝবে না, ওদের উপর ছেড়ে দেবেন, ওরা নিজেরাই কখন বিড়বিড় করতে করতে কবিতা মুখস্থ করে নেয় খেলতে খেলতে। ঠিক আছে। এই বিষয়টাই হলো আমাদের নির্মিতিবাদ। ঠিক আছে। সেই জন্য যদি আপনাদের পরীক্ষায় আসে যে একজন চরম নির্মিতিবাদ তত্ত্ববিদের নাম বলুন, সেখানে অনেক অপশন থাকবে। পিয়াজে থাকবে, কোহলবার্গ থাকবে, ভাইগটস্কি থাকবে, তার মধ্যে আমরা কোথায় সঠিক উত্তর করব? পিয়াজেটে। ঠিক আছে। এইবার একটা দারুণ কথা তিনি বলেছেন, সেটা হলো শিশুরা লিটল সায়েন্টিস্ট। শিশুরা সবসময় লিটল সায়েন্টিস্ট। যেরকম লিটল সায়েন্টিস্ট কি? যে বাচ্চারা সবসময় কি করে? কোনো জিনিস ভাঙছে, তৈরি করছে। যেরকম একটা পুতুল বা একটা খেলনা, রিমোট কন্ট্রোল কার, বাচ্চারা কি করে? প্রথমে ওটাকে ভেঙে দেয়, তারপর ওর যখন কষ্ট হয় তো নিজে নিজে জুড়ে দেয়, জুড়ে জুড়ে মনে করছে যে বা আমি এবার সায়েন্টিস্ট হয়ে গেছি। যে সেই জন্য বাচ্চারা সবসময় লিটল সায়েন্টিস্ট। আর নিজেরা মনে করুন তো, যখন প্রথম সাইকেল চালানো কারো সাহায্য ছাড়া চালাতে পেরেছিলেন, তখন সাঁই সাঁই করে সামনের দিকে সাইকেল চালিয়ে নিয়ে চলে গেছিলেন না, তাই তো? তখন নিজেকে কি, তখন নিজের মনে কি মনে হচ্ছিল? একদম পাঞ্ছি বানু উড়তে ফিরু মস্তে গানবে। তো এইরকম ঘটনাগুলো সবসময় আমাদের রিয়েল লাইফে হয়েছে। একদম সাঁই সাঁই করে সাইকেল চালাচ্ছি, তার মানে লিটল সায়েন্টিস্টের মতো কাজ করেছি আমরা সবসময়, একদম মজার ভাবে। তো এই গেল আমাদের তার পরিচয়। ঠিক আছে। এবার দেখি কি আছে। এইবার জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের 4টি প্রধান নিয়ামক দিয়েছেন তিনি, মানে 4টে ফর্মুলা। ঠিক আছে। ফর্মুলার 4টে কি কি? এম ফর ম্যাচুরেশন, মানে পরিপক্কতা। তারপরে ই ফর এক্সপিরিয়েন্স। তারপরে এস ফর সোশ্যাল ইন্টারাকশন। তারপরে ই ফর ইকুইলিব্রেশন। তাই তো? খুব ভারী ভারী লাগছে শুনতে? চলো গল্প বলে সোজা করব। বলছে ম্যাচুরেশন। আমরা আবার পিন্টুর গল্পে চলে যাই। পিন্টুর এখন 6 মাস বয়স ধরে নিলাম। পিন্টুর ক মাস বয়স? 6 মাস। এবার 6 মাস বয়সে পিন্টুকে একটা সাইকেলে, বাচ্চাদের সাইকেলে উঠিয়ে বসিয়ে দিলাম, বললাম পিন্টু সাইকেল চালা। পিন্টু পারবে? কেন পারবে না? কেন পারবে না? কারণ তার তো সেই বিকাশটা হয়নি। 6 মাস বছর বয়স, 6 মাসে কি ততটা হাত পা পরিপুষ্ট হয়? হয় না। তার মানে পরিপক্কতা তার আসেনি, ম্যাচুরেশন হয়নি।
হাতের পুরো আঙ্গুরগুলো সেরকম জায়গায় স্ট্রং হয়নি, তাই তো? সেই জন্য ম্যাচুরেশন তার আসেনি, সেই জন্য সে কাজটা করতে পারবে না। কিন্তু আবার যখন তার 6 বছর বয়স, তখন তার সামনে একটা সাইকেল রেখে দিলাম। 6 বছর বয়সে তার সামনে একটা সাইকেল রেখে দিলাম, সে সাইকেলটা নিয়ে দৌড়ে পালাবে না? দেখবেন 6 বছর বয়স যখন সাইকেলটা নিয়ে, সে কিন্তু সাইকেলটা তখনও চালানো শেখেনি। তখন সে কি করবে? সে সাইকেলটা নিয়ে খেলবে, হ্যাঁ, তারপরে হাঁটবে, তার যে বাস্কেট আছে সেখানে সমস্ত তার খেলনাপাতি রাখবে, কারণ সে তার বাবাকে সবসময় দেখে সাইকেল চালিয়ে বাজার যেতে, তাই না? বা ওই বাস্কেটটাতে কিছু জিনিস রাখতে। হ্যাঁ, তো সেই কারণে সে সাইকেলটা দেখে নিজের মতো নিজে এক্সপিরিয়েন্স তৈরি করবে, যে সাইকেলটা কিভাবে চালাতে হয়, কিভাবে হাতে ধরতে হবে, কিভাবে চালাতে হবে। সে প্যাডেল করতে হয়তো পারে না, কিন্তু ওঠার প্রসেসটা জানে, চেষ্টা করে। হ্যাঁ, কারণ ওর এক্সপিরিয়েন্স হয়েছে সেই বিষয়টাতে, ও বাবাকে দেখেছে কিভাবে সাইকেলে উঠে বাজারে যায়। হ্যাঁ, তার মানে এই যে পরিবেশের সাথে হাত পা নাড়িয়ে নিজে কাজ করতে শেখা, ও কি করছে? সাইকেলটা নিয়ে নিজে সাইকেল চালানো শেখার চেষ্টা করছে। এইটা হচ্ছে ওর অভিজ্ঞতা, ওর এক্সপিরিয়েন্স, তাই তো? এইবার দীর্ঘদিন ধরে ওর বাবা দেখছে যে বাচ্চাটা সবসময়, পিন্টু সবসময় সাইকেল চালানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। হ্যাঁ, তখন তার বাবা কি বলল, যে চল পিন্টু, তোকে আজকে সাইকেল চালানো শেখাবো। হুম এবার তখন পিন্টুকে ওর বাবা বলল যে আমি পেছনে তোকে ধরছি, তুই একদম সোজা চালিয়ে যাবি, ঠিক আছে? পিছনে ধরছি, তুই একদম সোজা চালিয়ে যাবি। এটা ভেবে পিন্টু ভীষণ আত্মবিশ্বাস পেল, যে আচ্ছা আমার বাবা আছে আমার কাছে। হ্যাঁ, এইরকম ভাবে এইটাকে বলবো আমরা সোশ্যাল ইন্টারাকশন। যেটা ও বাবা, মা বা সমাজের যে কোনো মানুষ, টিচার, হ্যাঁ, পরিবেশ থেকে যেগুলো ওরা পেয়ে যাচ্ছে, কি সমাজ এবং সংস্কৃতির ভূমিকা এখানে থাকে। মানে কি সোশ্যাল ইন্টারাক্ট করতে পারছেন অপর মানুষের কাছে থেকে, এই যে অভিজ্ঞতাটা সেটা কি হচ্ছে, বাড়ছে, সে আরো নিচ্ছে, সে সাইকেল চালানো শিখছে, তাই তো? এইবার সাইকেল চালানো শেখার পর বাবা কিছুটা ধরে ধরে শিখিয়েছে, তারপরে এবার পিন্টুকে ছেড়ে দেওয়া হয়েছে। এইবার পিন্টু নিজে নিজে সাইকেল চালাচ্ছে। এবার চালাতে গিয়ে সে কি দেখছে, তার একটা অভিজ্ঞতা ছিল না, যে আমি জানি যে বাবা কিভাবে সাইকেলে ওঠে। সে দেখেছে, দেখে দেখে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তার সাথে কি করেছে? সোশ্যাল ইন্টারাকশন, মানে বাবা তাকে, হ্যাঁ, একটা হেল্প করেছে ধরে সাইকেল চালানোর জন্য, সোশ্যাল ইন্টারাকশন। এইবার ওর কি হচ্ছে, তবুও সাইকেলে উঠতে গিয়ে দেখছে সে ব্যালেন্স পাচ্ছে না। তখন দেখছে তবুও সে পড়ে যাচ্ছে। তখন তার মাথায় আসলো যে শুধুমাত্র এক্সপিরিয়েন্স থাকলে হবে না, শুধুমাত্র বাবা বলল, সোশ্যাল ইন্টারাকশন হলে হবে না। এই দুটোর মাঝখানে থেকে সে একটা নতুন জিনিস তৈরি করলো, সেটা হচ্ছে ব্যালেন্স করা, তাই না? যে কিভাবে সাইকেলটা ওইভাবে তো চালানো যায় না, ব্যালেন্স করতে হবে, সোজা চালিয়ে গেলেই হবে না, ব্যালেন্স করতে হবে। এই যে ওর কাছে ব্যালেন্স করার আইডিয়াটা আসলো, সেইটাকে আমরা বলবো ইকুইলিব্রেশন, মানে মানসিক ভারসাম্য বজায় রাখার একটা প্রক্রিয়া, ঠিক আছে? মানে প্রথমে আমাদের ম্যাচুরেশন না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চার ম্যাচুরিটি হবে না, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সে কাজটা করতে পারবে না। তারপর আমরা দেখলাম এক্সপিরিয়েন্স, যতক্ষণ পর্যন্ত সে কোনো বাইরে থেকে কোনো তথ্য নিতে পারবে না, মানে এক্সপিরিয়েন্সড হবে না, ততক্ষণ সে কোনো কাজ করতে পারছে না। তারপর কি আছে? সোশ্যাল ইন্টারাকশন, মানে সমাজে অন্য মানুষ তাকে একটু হেল্প করছে, বলছে, সেটা নিতে হবে। এবং তারপর যখন নিচ্ছে তখন গিয়ে দেখতে পাচ্ছে নিজে কিছু তৈরি করছে, যে ভারসাম্য বজায় রাখছে, এবার নিজে তৈরি করছে, সেটা হচ্ছে ভারসাম্য দুটোর মধ্যে। এই যে চালাতে পারছে না, আর তার মাঝখানে কি তৈরি হলো, ব্যালেন্স করা, ওটা কিন্তু নিজে নিজে শিখেছে। হ্যাঁ, দুটোর মাঝখানে ভারসাম্য অবস্থা, সেটাকে আমরা বলবো ইকুইলিব্রেশন, ঠিক আছে? সেটাকে আমরা বলবো ইকুইলিব্রেশন। তাহলে আমাদের এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, কি 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 কি? MESE, ঠিক আছে? যখন এই ব্যক্তি সোজা করে ফর্মুলা দিয়ে দিয়েছে, তখন আমাদের এটা মনে রাখতে হবে, ম্যাচুরেশন, এক্সপিরিয়েন্স, সোশ্যাল ইন্টারাকশন, ইকুইলিব্রেশন, মানে সাম্যতা, ঠিক
ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা একটা দারুণ গুরুত্বপূর্ণ জায়গায় আসবো, সেটা হচ্ছে স্কিমা। এমন কোনো পরীক্ষা হয় না যেখানে স্কিমা থেকে প্রশ্ন আসে না। স্কিমা থেকে সব সিটেট বলুন, ডাব্লিউবি টেট, ইউপি টেট, সব জায়গায় প্রশ্ন আসে। এবার তাহলে বুঝি যে স্কিমা জিনিসটা কি। এটা একটা বুদ্ধির বিল্ডিং ব্লক। হুম, স্কিমা হলো আমাদের মাথায় একটা পকেট। ঠিক আছে, ধরে নিই এটা একটা পকেট। এই পকেটের মধ্যে আমরা প্রত্যেক দিন, হ্যাঁ, নতুন নতুন অভিজ্ঞতা অ্যাড করতে থাকি, হচ্ছে না? আজকে আপনারা পিঁয়াজের বুঝছেন, আপনাদের স্কিমার মধ্যে নতুন একটা তথ্য চলে আসছে। হুম, কালকে কোহলবার্গ বুঝবেন, তারপর দিন ভাইগটস্কি বুঝবেন, সেই তথ্যগুলো ঢুকছে। তার মানে স্কিমা হচ্ছে এমন একটা প্যাকেট যার মধ্যে প্রত্যেকটা অভিজ্ঞতাগুলো পরপরভাবে অ্যাড হতেই চলে। ঠিক আছে, তাকে আমরা বলবো স্কিমা, যেটা হচ্ছে বুদ্ধির একটা ব্লক। ঠিক আছে, এইবার এইবার আমরা বুঝবো অ্যাডাপ্টেশন প্রসেসটা কি। সেটা হলো অভিযোজন। ঠিক আছে, আমরা অভিযোজন করি কিভাবে, একটা গল্প বলি, তাই না? আমরা প্রত্যেকে পাড়াতে থাকি কোনো না কোনো। সেখানে ধরে নিন আপনি একটা ভাড়া বাড়িতে আছেন। ধরে নিন সেইখান থেকে আপনি ভাড়া যখন চলে যাবেন অন্য একটা জায়গায়, তখন সেখানকার মানুষদের সাথে আপনি মেশার চেষ্টা করবেন, তাই না? সেখানকার মানুষের হয়তো ভাষাগুলো অন্যরকম হতে পারে, মেশার ক্ষমতা অন্যরকম হতে পারে, সেরকম ভাবে আপনারা মিশছেন। আবার আগেরটাতে যেখানে ছিলেন সেখানে একটু অন্যরকম। তার মানে মানুষ এমন একটা জীব যেখানে কিন্তু অভিযোজন প্রসেসটা ঘটাতে থাকে। যে পরিবেশে যায় সে পরিবেশের মতো হওয়ার চেষ্টা করে। এখানে যদি আমি ছোট ছোট বাচ্চাগুলোকে রাখতাম 2-2.5 বছরে, তারা তো ক্যাইম্যায় ক্যাইম্যায় করতো, তাই না? তার মানে আপনাদের অভিযোজন ক্ষমতা এমন জায়গায় এসেছে যে না, এখানে ঠিকভাবে বোঝা যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইটাই হলো আমাদের অ্যাডাপ্টেশন প্রসেস। আচ্ছা, আচ্ছা, এইবার কি বলেছে সেটা হলো আত্মীকরণ, বা অ্যাসিমিলেশন। এটা কিভাবে করছে? আচ্ছা, আবার একটা গল্প দিয়ে বুঝবো। হুম, ধরে নিই, আচ্ছা, প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তো, প্রত্যেকের কাছে আমাদের অ্যান্ড্রয়েড ফোন। হুম, এবার আমরা যেরকম ভাবে এসেছি সেখানে হয়তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের আগেও একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল ছিল ধরে নিই প্রথমে আমাদের একটা স্যামসাং এর অ্যান্ড্রয়েড ফোন ছিল। ঠিক আছে, সেখানে যে ব্যাক করার জায়গা, কিভাবে ব্যাক করে সেই স্টেজটা আমরা জানি যে কোথা থেকে ব্যাক করা যায়। তারপরে আমরা এটাও জানি যে কিভাবে সেটিংসে যেতে হয়, কিভাবে গান চালাতে হয়, মিউজিক অন করতে হয়, আমরা সব জানতাম স্যামসাং এর। তারপরে আমরা আপডেট করলাম কি একটা নতুন ফোন, সেটা হচ্ছে ভিভো, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন। ঠিক আছে, এবার সেখানে যখন আমরা দেখার সময় দেখছি যে আগের যেগুলো আমরা শিখে এসেছি স্যামসাং থেকে সেই জিনিসগুলোই মোটামুটি আছে। একটু খুচরে টুচে নিলে আমরা বুঝতে পারছি যে কোথায় সেটিংস আছে, কোথায় কি আছে, ব্যাক পোর্শন কোন দিকে, খুঁজে পাচ্ছি, হয় কি না? তার মানে এই যে নতুন তথ্য মানে পুরনো ফোল্ডারে আমরা ফিট করছি, মানে পুরনো ফোল্ডারে আমরা ফিট করছি, মানে কি হচ্ছে যে ওই যে পুরনো একটা ফোন, সেটার সাথে নতুন একটা ফোনকে আমরা অ্যাড করাচ্ছি, তার ফিচার্সগুলোকে অ্যাড করাচ্ছি, সেটাকে আমরা বলবো অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। ঠিক আছে, মানে পুরনো একটা ফোন ছিল, সেই জিনিসগুলো আমাদের সেম সেম এসেছে, কমন পড়ে গেছে, তাই পরের ফোনে আমরা অ্যাপ্লাই করতে পারছি, তাই তো? তো এইটা হচ্ছে আত্মীকরণ। আর অ্যাকোমোডেশন কি? এবার আপনারা এখানে এসেছেন, আপনারা চাকরি পাবেন, চাকরি পাওয়ার পরে আপনাদের ইচ্ছে করবে একটা আইফোন কিনতে, তাই না? ইচ্ছে করতেই পারে, তখন আপনি একটা আইফোন কিনলেন। এবার আইফোন কেনার পরে আপনি কি দেখছেন যে আপনার ব্যাক পোর্শনটা, মানে যেখানে আমাদের ব্যাক অপশনটা ছিল সেই ব্যাক অপশনটা সেখানে নেই, কিছুতেই করতে পারছে না, যতই কাজ করছি কিছুতেই ব্যাক করতে পারছি না। তখন কি করব? একটা বন্ধুকে ফোন করলাম, ধরে নি যে বন্ধুর কাছে আইফোন আছে। হুম,
এবার সে বন্ধুটাকে বলছে, আরে ভাই এমন একটা ফোন কিনলাম যেটা আমি চালাতেই পারছি না। তো তখন সে আপনাকে বলে, আরে এটা সুইপ করলে ব্যাক হয়ে যায়। হুম এই যে আপনি নতুন একটা জিনিস শিখলেন যে আইফোনের ক্ষেত্রে সুইপ করলে ব্যাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগের ফোনগুলো কি ছিল, একটা ব্যাক করার অপশন বা ব্যাক লেখা থাকতো স্যামসাং এর ফোনে, ঠিক আছে? তার মানে ওইটা ছিল আপনার একটা পুরনো ফোল্ডার। স্যামসাং এর যে ফিচার্সগুলো সেটা আপনার মাথায় ছিল পুরনো ফোল্ডার, সেখান থেকে আমি ভিভো কিনে একটা নতুন ফোল্ডারে নিয়ে আসলেন, সেটা আপনি আত্মীকরণ করলেন, ঠিক আছে? কিন্তু যখনই আপনি ওই কাজটা করতে পারলেন না আইফোনের সাথে, কিভাবে ব্যাক করা যায়, তখন আপনার একটা অস্বস্তি হলো না? এই কি ফোন নিয়েছি, ছাতা চালাতেই পারছি না। তখন আপনি একজনের সাহায্য নিলেন এবং নতুনভাবে একটা ডিভাইস চালানোর মতো ক্ষমতায় আসলেন। মানে আপনার ব্রেনে নতুন একটা জিনিস অ্যাড হলো, আপনি কি করলেন, নিজেকে মডিফাই করলেন, তাই তো? যখনই আমরা নিজেকে মডিফাই করলাম সেটা হয়ে গেল আমাদের অ্যাকোমোডেশন বা সহযোজন, ঠিক আছে? যেটাকে বলছে পুরনো ফোল্ডারে সংশোধন করে নতুন ফোল্ডার তৈরি করা। মানে পুরনো একটা ফোল্ডার আছে, সেটাকে আমরা কি করলাম, সংশোধন করলাম, চেঞ্জ করে একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। সবসময় মাথায় রাখবেন যে পরীক্ষায় প্রশ্নগুলো ঠিক এরকম আসে যে নতুন তথ্য পুরনো ফোল্ডারে ফিট করাকে আমরা কি বলবো, আত্মীকরণ বা অ্যাসিমিলেশন। আবার যখন নতুন কিছু মডিফাই, পরীক্ষায় প্রশ্ন এইভাবে থাকে যে মডিফাই করা বোঝায়, হ্যাঁ, বা সংশোধন করা বোঝায়, তখন আমরা কি করব, যে সহযোজন বা অ্যাকোমোডেশন, ঠিক আছে? এই যে দুটোর মাঝখানে ভারসাম্য তৈরি করেছে, দুটোর মাঝখানে ভারসাম্য তৈরি করেছে না, যে প্রথমে একটা জিনিস আমি শিখলাম চেঞ্জ করে, সেটা আত্মীকরণ হলো, আমার স্কিমাতে অ্যাড হলো, তাই তো? এবং চেঞ্জ করলাম নিজেকে, এই দুটোর মধ্যে যখন আমরা ভারসাম্য বজায় করলাম, আগেটাতে পড়লাম না ইকুইলিব্রেশন, যখন দুটোর মধ্যে আমরা ভারসাম্য বজায় রাখলাম তখন হয়ে যাবে সাম্যাবস্থা, মানে ইকুইলিব্রেশন। এই দুটোর মধ্যে মানসিক ভারসাম্য যখন আমরা রক্ষা করতে পারলাম সেটা হয়ে গেল আমাদের ইকুইলিব্রেশন, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এই যে স্কিমার যে অ্যাকশনগুলো আছে, যেটা ঠিক এতক্ষণ ধরে বললাম, সেটা একবার অন্য গল্প দিয়ে রিভাইজ করব, ঠিক আছে? সেখানে আমরা দেখতে পাবো একটা গল্প, পিন্টুর গল্পে আবার আসি। পিন্টুর গল্পতে দেখছি যে পিন্টুর ধরে নি 1 বছর বয়স। পিন্টুর বাবা পিন্টুকে একটা বল কিনে দিয়েছে, যেটা লাল, একটা রাবারের বল। পিন্টু কি করে 1-2 বছর বয়সে, সে বলটাকে ফেলে, বলটা ড্রপ করে, সে মজা পায় যে হ্যাঁ দেখতে পাচ্ছে যে বলটা ড্রপ করছে, ঠিক আছে? এইবার পিন্টু একদিন মায়ের সাথে রান্নাঘরে গিয়েছে, রান্না করে ঝুড়িতে সে দেখতে পাচ্ছে তার অনেকগুলো লাল বল। হ্যাঁ, মানে তখনই সে ভেবেছে ওটা বল, লাল রঙের গোল হচ্ছে। যেই ওই জিনিসটাকে সে উঠালো, উঠিয়ে ফেললো, অমনি ফেটে গেল। কি ছিল ওটা? টমেটো। হ্যাঁ, কারণ ওর মাথায় সেই জিনিসটা এসেছে যে গোল এবং লাল এই দুটো যখন একসাথে হচ্ছে তার মানে ওটা ওর বল, যেটা ওর রাবারের বল, ফেললে যেটা বাউন্স করছে, তাই না? আর এবার কি হলো, আর বাউন্স করতে পারলো না, ফেটে গেল, তার মানে ওটা টমেটো। হ্যাঁ, তখন ওর কি সিচুয়েশন তৈরি হলো, আরে এটা কি হলো, হ্যাঁ এমন তো হওয়ার ছিল না, এটা তো ড্রপ করবে, হ্যাঁ ড্রপ করার পর বাউন্স করবে। তখন ওর মা বললো, আরে বাবু এটা ভুল করেছো, এটা তোমার লাল গোল দেখেই বল না, এটা একটা টমেটো। তখন ও শিখলো। এইবার প্রথমে কি দিচ্ছি, ওল্ড ইকুইলিব্রাম। ওল্ড ইকুইলিব্রাম মানে ওর কাছে একটা লাল বল আছে যেটা গোল, যেটাকে ড্রপ করলে বাউন্স করে, তাই তো? এটা ওল্ড ইকুইলিব্রাম মানে পুরনো একটা তথ্য যেটা ওর কাছে আছে। এখানে অন্য গল্প আছে, অন্য গল্প দিয়েও বুঝতে পারবেন। তারপর সে কোথায় গেল, অ্যাসিমিলেশন। ওই যে আমার লাল বল আর হচ্ছে গোল বল, সেটা টমেটোর সাথে ম্যাচ করে গেল, ম্যাচ করলো না, টমেটো লাল গোল। তখন ও কি করছে, ফেলে দিল।
ফেলার পর এই যে দুটোর মধ্যে মিশে গেল, দুটোর মধ্যে একটা মিসকমিউনিকেশন তার তৈরি হলো, সেটা হয়ে গেল তার আত্মীকরণ। মানে সে একটা ভুল ভাবলো, আচ্ছা গোল আর লাল তার মানে ওটাই টমেটো, ওটাই তার বল, ঠিক আছে? সেটা হয়ে গেল তার অ্যাসিমিলেশন, মানে আত্মীকরণ। বোঝা গেল? এইবার যখন ও ফেলে দিল, ফেলার পর টমেটোটা ফেটে গেল। হুম, ফেলার পর তখন টমেটো ফেটে যাওয়ার পর অস্বস্তিতে পড়ে না, অস্বস্তিতে পড়ে গেল, আরে এটা কি হলো, কিয়া হুয়া, হ্যাঁ, যে রামকৃষ্ণ জগন্নাথ কিয়া হুয়া, তখন ওর হয়ে গেল ডিসইকুইলিব্রাম। ঠিক আছে, যে ওই জিনিসটা তোর টমেটো ছিল, হ্যাঁ, ও তখন এবার অস্বস্তিতে ভুগছে, আরে আমার বলটা ফেটে গেল কেমন করে, এতবার তো ওকে বাউন্স করেছি, তাই না? এই সিচুয়েশনটা হচ্ছে ডিসইকুইলিব্রাম। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে ডিসইকুইলিব্রাম। এইবার তারপরে কি আসলো, ও নতুন একটা জিনিস শিখলো। তার মা বলল, গোল আর লাল দেখে কি সবসময় তোর বল হবে? এটা একটা টমেটো। ঠিক আছে, এই যে নতুন জিনিস সে শিখলো, মডিফাই করলো, ওই যে এর আগে বললাম না ফোনের সাথে আমরা মডিফাই করলাম, সেরকম পিন্টু কি করলো, টমেটো আর বলের জায়গায় মডিফাই করলো, যে সব গোল আর সব লাল বল হয় না। ঠিক আছে, তো সেইটা হয়ে গেল নিউ ইকুইলিব্রাম, মানে নতুন একটা তথ্য তার মাথায় ঢুকে গেল। ঢুকলো কি না? দিয়ে আবার তার সেটা পুরনো হবে, সেটা আবার নতুন করবে। এইরকম ভাবে নতুন নতুন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে, সেটাকে আমরা মডিফাই করি, আবার ওটা ওল্ড ইকুইলিব্রাম হয়ে যায়, তাই না? আমাদের জীবনে যাই ঘটে সব কিন্তু এই প্রসেসেই ঘটতে থাকে, সব এইরকম ভাবেই ঘটতে থাকে। ভালো করে ভেবে দেখবেন, সাইকেল চালানো, বই পড়া, হাতের লেখা শেখা, সমস্ত কিছু। ঠিক আছে, এখানে আপনারা পাবেন বেড়াল আর কুকুরের একটা উদাহরণ, যেটা পড়লে সহজেই বোঝা যায়। আচ্ছা, এইবার আমরা আসব যে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মধ্যে পার্থক্য কি। এতক্ষণ তো গল্প দিয়ে বুঝলাম, এবার একদম পার্থক্যতে চলে আসবো। বলছে এর অ্যাকশন হচ্ছে ফিট করা, মানে পুরনো যেটা ছিল সেই জায়গায় নতুন কিছু ফিট করলাম, বললাম না, নতুন একটা তত্ত্ব ফিট করলাম, সেটাকে আমরা বলছি অ্যাসিমিলেশন। ঠিক অপর দিকে কি করলাম, অপর দিকে করলাম এটা মডিফাই করলাম, মানে সংশোধন করলাম, চেঞ্জ করলাম, উন্নত করলাম, এইটা হয়ে গেল আমাদের অ্যাকোমোডেশন। ঠিক আছে, এবার আর কি বলছে, কোনো রকম পরিবর্তন মানে করা যায় না, কোনো মডিফিকেশন হয় না। যখন আমাদের মাথায় নতুন একটা তথ্য এসেছে তখন আমরা মডিফিকেশন করছি না, কিন্তু যখনই পরের তথ্যটা আসছে তখনই আমরা সেটাকে মডিফিকেশন করে দিচ্ছি, তাই তো? সেটাই বলছে, এখানে কোনো মডিফিকেশন হচ্ছে না, এখানে একটা নতুন তথ্য এসেছে, এরপরে আমরা মডিফিকেশন করছি, করে কি করছি, সহযোজন ঘটাচ্ছি। তারপরে বলেছে পুরনো চশমা দিয়ে নতুন জিনিস দেখা। পুরনো চশমা মানে ওল্ড ইকুইলিব্রাম, হ্যাঁ, যেটা আমার মাথায় ছিল আগে থেকে, সেটার কথা ভেবে নতুন কিছু জিনিস দেখলাম, সেটাকে আত্মীকরণ করলাম। আত্মীকরণ মানে কি, আবার ঢোকালাম মাথায়, নতুন একটা তত্ত্ব ঢোকালাম। বই পড়ে পিয়াজের যেটা শিখেছিলাম সেটার সাথে নতুন একটা তথ্য আজকে ঢোকাচ্ছি, এইটা হয়ে গেল আমাদের অ্যাসিমিলেশন, আত্মীকরণ, নতুনভাবে ফিট করলাম। ঠিক পরেরটাতে কি হচ্ছে, বলছে চশমার পাওয়ার পরিবর্তন করার কারণে পুরনো চশমা আর পরিষ্কার দেখা যাচ্ছে না। পরিষ্কার দেখা যাচ্ছে না মানে ওই যে পুরনো ঘটনাটা ঘটলো সেটা দিয়ে আর কাজ চলছে না, ওই যে পুরনো ফোনের আমাদের যে প্রসেসটা আমরা জানতাম সেটা দিয়ে আর আইফোন চলছে না। ঠিক আছে, আইফোন চালানোর জন্য আমরা নিজেকে আরো মডিফাই করলাম, তাই তো? সেইটা হয়ে গেল অ্যাকোমোডেশন বা সহযোজন। বোঝা গেল তো একদম ওল্ড ইকুইলিব্রাম কি ছিল, ঠিক আছে, ইকুইলিব্রাম কি হলো, তারপরে অ্যাসিমিলেশন কি হলো, অ্যাকোমোডেশন কি হলো। এ দেখুন এখানে সুন্দর করে দেওয়া আছে যে মডিফাই শব্দটা যখনই প্রশ্নে থাকবে তখন সেটা আমাদের কিন্তু অ্যাকোমোডেশন হয়ে যাবে। ঠিক আছে, মানে যখনই আমরা প্রশ্নে দেখব যে মডিফাই করছে, সংশোধন করছে, তখনই কিন্তু আমরা এইটা করব, যে অ্যাকোমোডেশন। ঠিক আছে, আচ্ছা, এইবার এইবার হচ্ছে ভালো স্টেজ, যেটা আমাদের ওই পিয়াজে মশাই দিয়েছে, তাই না?
চারটে স্টেজ দিয়েছে আমরা জানি। কি একটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ, একটা প্রি অপারেশনাল স্টেজ, একটা কংক্রিট অপারেশনাল স্টেজ, আর একটা ফর্মাল অপারেশনাল স্টেজ। ঠিক আছে, এইবার প্রত্যেকটা কিছুর সম্পর্কে জানার আগে এই যে কোহলবার্গ পড়বো, ভাইগটস্কি পড়বো, আরও কিছু লোকজন পড়বো, বান্দুরার এই ওই অনেক কিছু পড়বো, সেই সময় আমরা কিন্তু পিয়াজেটটাকে ভুলে যাব, হয় না? ভুলে যায় না, আবার আমাদেরকে বই খুলে পড়তে হয়। এরপরে কি হয়, স্টেজ প্রচুর লোকজন দিয়েছে, প্রচুর মনোবিদ তার স্টেজ দিয়ে গেছে, তখন সবার স্টেজগুলো আমাদেরকে মাথায় রেখে তারপর পরীক্ষা দিতে যেতে হবে। যাতে এইটা সোজা হয়ে যায় সেই জন্য একটা পাঞ্চ লাইন থাকবে। ঠিক আছে, পাঞ্চ লাইনটা কি, যে সবাই প্রেম করে ফেললো। ঠিক আছে, সবাই প্রেম করে ফেললো, এটা একটা পাঞ্চ লাইন, যেটার দ্বারা আপনি কোনোদিনই ভুলবেন না যে আমাদের পিয়াজেটের কোন স্তর আমরা পড়েছিলাম, তাই না? যে পিয়াজেটের কোন স্তর আমরা পড়েছি, পিয়াজেটের স্তরগুলো কোনোদিন ভুলবেন না, শুধু এই লাইনটা মাথায় নিয়ে পরীক্ষায় যাবেন, কার পর কোন স্তর আছে সব মনে হয়ে যাবে। কিভাবে বলি, সবাই প্রেম করে ফেললোর সবাই কি আছে, প্রথমে দন্তস্ব, তাই তো, এটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ, যার বাংলা হচ্ছে সক্রিয়তা। ঠিক আছে, সক্রিয়তামূলক স্তর। তাহলে দন্তস্ব দিয়ে আমরা সেন্সারির এস দিয়ে মনে রাখতে পারবো, মনে থাকবে কিনা? তারপরে প্রেম, প্রেমের পয়ের অফলা বা প, সেটা কি আছে, প্রি আছে না, প আছে না, সেটা দিয়ে মনে রাখবো যে তারপরে থাকছে আমাদের প্রি অপারেশনাল স্টেজ, প্রেমের পয়ের অফলা দিয়ে। তারপরে ক, ক মানে কংক্রিট অপারেশনাল স্টেজ। ঠিক আছে, ক দিয়ে আমরা কংক্রিট, যেহেতু বাংলায় আমরা বলছি কংক্রিট, সে কারণে কংক্রিট অপারেশনাল স্টেজ ক দিয়ে মনে রাখলাম। তারপরে প, ভ দিয়ে কি মনে রাখবো, ফর্মাল অপারেশনাল স্টেজ। ঠিক আছে, তাহলে সবাইয়ের দন্ত স দিয়ে সেন্সারি মোটর স্টেজ, তারপরে পয়ের অফলা দিয়ে বা প দিয়ে প্রি অপারেশনাল স্টেজ, তারপরে ক দিয়ে কংক্রিট অপারেশনাল স্টেজ, আর ফ দিয়ে ফর্মাল অপারেশনাল স্টেজ। সবাই প্রেম করে ফেললো। ঠিক আছে, হলো কি না, সবাই প্রেম করে ফেললো, এইটা দিয়ে মনে থেকে যাবে, আর ভুল হবে না কোনোদিন, কারণ আমাদের কি দেয়, সিকোয়েন্স দেয়। ঠিক আছে, কার পরে কোনটা আছে সে ক্রম দিয়ে সাজাতে দেয়, যাতে জীবনে কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, এটা কিন্তু সিক্রেট, কাউকে বলবেন না একদম। কি বলে, আমাদের যে সবাই প্রেম করে ফেললো, এটা যেমন পরীক্ষায় যদি কারো কাছাকাছি সিট পড়ে যায়, সবাই প্রেম করে ফেললো, হ্যাঁ এরকম একটা বলে পাশের জন বুঝতে পারবে যাতে সবাই প্রেম করে ফেললো, এটা কোড। ঠিক আছে, এরকম কোড আমরা পরের গুলোতে আরো দেখতে পাবো, যে যখন আমরা ভাইগটস্কি বা অন্য কিছু পড়বো, যাতে আমাদের স্তরগুলো মুখস্থ করতে না হয়, মনে যেন রাখতে অত কষ্ট না হয়। ঠিক আছে, এটা নোট ডাউন করে রাখবেন। আচ্ছা, এবার সেই আমরা যেটা নিয়ে বললাম যে সবাইয়ের দন্তস্ব, যে সেন্সারি মোটর স্টেজ, বা সংবেদন চালনমূলক স্তর, এইখানে আমাদের বয়স সীমা দিয়েছে 0 থেকে 2 বছর। 0 মানে কি, যখন জন্মেছে। ঠিক আছে, মানে একদম জন্মানোর দিন থেকে 2 বছর পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই সেন্সারি মোটর স্টেজ বা সংবেদন চালনমূলক স্তর দুটোই মনে রাখবেন, কারণ এই সবাইয়ের দন্ত স দিয়ে আমরা দুটোই মনে রাখতে পারবো। ঠিক আছে, এইবার এই বয়সে কি হয়, এই বয়সে সবসময় বাচ্চাদের মধ্যে 5টা ইন্দ্রিয়, আমাদের প্রত্যেকের মধ্যে 5টা ইন্দ্রিয় আছে, সে ইন্দ্রিয় দিয়ে আমরা কাজ করি, আমরা না, ছোট বাচ্চারা যারা 0 থেকে 2 বছর পর্যন্ত, তারা সেই ইন্দ্রিয় দিয়ে কাজ করেন, করছে। যেরকম এবার কি কি কাজ করে সেগুলো দেখি। প্রথমে বলে রাখি যে ইন্দ্রিয়ই তাদের হলো শিক্ষক, কারণ তারা যাই শিখছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শিখছে। তারপরে হচ্ছে হাত পা নাড়ানো বা
5টি ইন্দ্রিয় হচ্ছে তাদের মূল জায়গা, ঠিক আছে? এইবার প্রথমেই আমরা জানবো বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স কি জিনিস। হুম এবার এই যে 0 থেকে 2 বছরের বাচ্চা, তারা কি করে দেখবেন যে ওদের সামনে একটা পেন ধরলেন, পেন ধরে ও সবসময় সেটাকে ধরার চেষ্টা করছে, করার সময় আপনি বলে হুশ চলে গেছে, বা একটা বল নিয়ে বলে হুশ চলে গেছে, ওরা কিন্তু কিছুক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকবে হাঁ করে যে এটা কি হলো, হ্যাঁ, যে হুশ করে কোথায় চলে গেল, তারপর ওরা ভুলে যাবে, আবার নিজের দুনিয়ায় মাস্ত থাকবে, হ্যাঁ, দিয়ে আবার নিজের মতো কাঁদবে, খেলবে, হাসবে। যে ওরা ভাবে যে মানে জগতে যে জিনিসটা ও সামনে দেখতে পাচ্ছে সেটারই শুধুমাত্র অস্তিত্ব আছে, সেটা যদি নিয়ে সরিয়ে দিই তাহলে আর অস্তিত্ব নেই। হয় না বাচ্চাদের, বল নিয়ে হুশ করে দিই তাহলে আর নাই, সে আর খোঁজে না। এই বিষয়টা কিন্তু 4 থেকে 5 মাস বয়স পর্যন্ত হয়, ঠিক আছে? 4 থেকে 5 মাস, যে সময় সে টয় ভিজিবল, চাইল্ড ইজ হ্যাপি, মানে সে খেলনাটা দেখতে পাচ্ছে তাই তার ভালো লাগছে, যখনই সরিয়ে নিচ্ছে অমনি নাই, মানে আর ওই জগতেই নেই ওই খেলনাটা, ঠিক আছে? এইবার তাদের মধ্যে তারপরে শুরু হয় গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। গোল ডাইরেক্টেড বিহেভিয়ার কিভাবে শুরু হয়? এই যে বাচ্চাগুলোকে, এই যে 0 থেকে 2 বছরের, হ্যাঁ, তার মধ্যে ধরে নিই এই যে 9 থেকে 18 মাসের একটা বাচ্চা, 9 থেকে 18 মাসের বাচ্চা, ওইটা কিন্তু ছিল 4 থেকে 5 মাস, ঠিক আছে? 4 থেকে 5 মাসের বাচ্চা। এইবার যেটা আছে 9 থেকে 18 মাসের বাচ্চা, সে কি করছে? আপনি দেখছেন যে ওই বাচ্চাটা যাতে খেলনাগুলো আবার নোংরা না করে, আপনি একটা খেলনার উপর কাপড় দিয়ে রেখেছেন, এখানে দেওয়া আছে না, খেলনার বাক্সের মধ্যে একটা কাপড় দিয়ে রেখেছেন। কিন্তু বাচ্চাটা জানে ওই বাক্সটাতে ওর খেলনাটা আছে, জানে না? ওরা তখন গোটা দুনিয়ায় যাই আপনি দিন না কেন, ওই হাঁটতে হাঁটতে গিয়ে ওই ঢাকনাটা সরাবে আর খেলনাটা নিয়ে নেবে। এই যে ঘটনাটা বললাম যে বলটা বা পেনটা নিয়ে হুশ করে দিলেন, সে আর দেখতে পাবে না, হ্যাঁ, সেই ঘটনাটা 4 থেকে 5 মাস বয়স পর্যন্ত হবে। কিন্তু আপনি 9 থেকে 18 মাস বয়সের বাচ্চাদের সাথে করে দেখান তো, ওরা গুলি করে দেবে, ঠিক আছে? বলছে ওইটাই দাও আমাকে, যে চকলেটটা মাটিতে পড়ে গেছে ওই চকলেটটাই আমি খাবো, হ্যাঁ, হয় না? সেটা কিন্তু 9 থেকে 18 মাস বয়সের বাচ্চাদের, যেটাকে আমরা বলবো গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করে, ওই জিনিসটাই নেব, ওই খেলনাটাই নেব, ওটাই আমার চাই, একই রঙের একই ডিজাইনের একই জিনিস দেখলেও ওইটাই চাই, নিজেরাও করেছি এগুলো, তাই তো? এইবার আমরা আসবো বিভিন্ন তাদের অ্যাকশনস গুলোতে। এবার ওই 0 থেকে 2 বছর বাচ্চাদের সামনে কখনো ঝুনঝুনি বা কখনো আঙ্গুল ধরবেন তো, ওরা খাপাত করে আঙ্গুলগুলো শক্ত করে ধরে রাখে, ছাড়তে চায় না, হয় না? অনেকেই জানে এখানে ছাড়তে চায় না, বা যে জিনিসটা দেবেন ওটা কিছুতেই ছাড়তে চায় না, পেনটা দিলেন এভাবে শক্ত করে ধরে রাখে, পেনটা কিছুতেই ছাড়তে চায় না, মানে ওই যে ওর সেন্সগুলো বেশি এ সময় অ্যাক্টিভ, সেই জন্য ও কিন্তু এই যে সাকিং বোঝে, কারণ সে সময় সে মাতৃদুগ্ধ পান করে, তাই তো? সে সবকিছু সাকিং বুঝে, মানে ওই যে ঝুনঝুনিটা ওর সামনে নাড়াচ্ছেন, হ্যাঁ, ও কি করছে? ঝুনঝুনিটা হাতে এনে মুখে ঢুকিয়ে দিচ্ছে, ঢোকায় না? দেখবেন সবার প্রথমে এরকম ছোট ছোট 0 থেকে 2 বছরে প্রথমে একদম ছোট বাচ্চারা মুখে ঢুকিয়ে দেয়, মানে এই যে মুখমণ্ডলটা সেটা হয়ে যাচ্ছে তার একটা সেন্স, যে সেইটা দিয়ে তারা বোঝে, কারণ সে মাতৃদুগ্ধ পান করছে, মানে সে সাকিং বোঝে, হ্যাঁ, আঁকড়ে ধরছে, গ্রাস্পিং বোঝে, মানে যে জিনিসটা আঁকড়ে ধরবে সে জিনিসটা আর ছাড়বে না, এত শক্ত করে আঁকড়ে ধরবে। আর কি কি হবে? ডিফার্ট ইমিটেশন করতে শেখায়, ইমিটেশন তো করতে দেখা তো আমরা সবাই দেখি বাচ্চাদেরকে, কি হয় ছোট ছোট বাচ্চারা বাবা বা মাকেও ফোন দেখছি বা ফোনে কথা বলছি, ফোনে কথা বলতে বলতে হাঁটছে, হুম বাচ্চারা কি করে ওই ফোনটাই নেবে, নিয়ে কিন্তু কথা বলতে বলতে ধরতেও পারে না, ঘাড়ে এভাবে ধরে, হ্যাঁ, ধরে নিয়ে হাঁটবে, কারণ ও সবসময় দেখে যে বাবা ফোনে কথা বলার সময় হাঁটছে, মানে ও কিন্তু বাচ্চারা কিন্তু সবসময় অনুকরণ করে, ইমিটেশন মানে অনুকরণ করে, হ্যাঁ, সবসময় ইমিটেশন করে, মানে সবসময় দেখে শেখার চেষ্টা করে, ওই কাজটাই করে। মা যদি রান্না বান্না করে সবসময়, ও কিন্তু খেলনাপাতির মধ্যে খেলনাবাটিগুলো নিয়ে খেলবে না, ও ওই হাঁড়ি বাসন কড়াই দিয়ে
দেখবেন অনেক বাচ্চারা সেগুলো করে, দিয়ে খেলবে। এইগুলোই হচ্ছে ইমিটেশন করা, অনুকরণ করা, যেটা কোন বয়সের বাচ্চারা করে? 0 থেকে 2, ঠিক আছে, বয়সের বাচ্চারা। এরপর ট্রায়াল অ্যান্ড এরর তাদের মধ্যে দেখা যায়। ট্রায়াল মানে চেষ্টা করা, এরর মানে ভুল করা। এবার বাচ্চাদের বিভিন্ন খেলনা পাওয়া যায়, যেরকম কোনোটা থাকে এরকম ট্রায়াঙ্গেল, মানে এরকম সেট করার থাকে ট্রায়াঙ্গেল, কোনোটা স্কোয়ার থাকে না, কোনোটা সার্কেল, এরকম দেখতে খেলনা পাওয়া যায় না, সেগুলো ব্লক থাকে। এবার কোনো বাচ্চাকে আপনি দেবেন, এই 0 থেকে 2 বছরের বাচ্চাকে, সে কি করে? ট্রায়াঙ্গেলটা দিলেন, সে ফিট করার চেষ্টা করে, চারিদিকে ঘোরানোর চেষ্টা করে, স্কোয়ারের মধ্যে ট্রায়াঙ্গেলটাকে বারবার পুশ করবে যে সেট হয় কিনা, কিন্তু সেটা কি হবে? করতে 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 হুট করে ট্রায়াঙ্গেলে সেট হয়ে গেল, চেষ্টা করতে করতে, মানে ওই যে ট্রায়াল করতে করতে, হ্যাঁ, সেট হয়ে গেল। তার মানে বাচ্চাটা ভালো জ্যামিতি জানে, কোন ডাইরেকশন সবকিছু জানে, তাই তো? জানে? 0 থেকে 2 বছর বাচ্চা জানে না। ও কি করছে? ট্রাই করছে, মানে চেষ্টা করছে, চেষ্টা করার পর ভুল করছে যে এগুলো তো ফিট হচ্ছে না, তাহলে এটা ফিট করে দেখি, চেষ্টা করছে, ঠিক আছে, চেষ্টা করার পরে সে ট্রায়াঙ্গেলে কিন্তু ব্লকটা বসিয়ে দিতে পারলো। ওই বয়সের বাচ্চা কিন্তু কোনো জ্যামিতি, কোণ এগুলো কিচ্ছু বোঝে না, শুধুমাত্র চেষ্টা করে, চেষ্টা করে যেটা ভুল হয় সেটাকে বাদ দেয়, দিয়ে সঠিক দিকে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের সংবেদন চালনমূলক স্তর 0 থেকে 2 বছর, যার মধ্যে আমরা কি দেখতে পেয়েছি? প্রথমে বস্তু স্থায়িত্ব, তারপর গোল ডাইরেক্টেড, তাই তো, তারপর বিভিন্ন অ্যাকশনগুলো তাদের মধ্যে, তারপরে ডিফার্ট ইমিটেশন মানে অনুকরণ করা, আর লাস্টে ট্রায়াল অ্যান্ড এরর মানে চেষ্টা করছে তারপর ভুল করছে। আচ্ছা, এরপর আমরা ওই যে প্রেমের পয়রফলা দিয়ে পড়েছিলাম, তাই না? কি পড়েছিলাম? প্রাক সক্রিয়তার স্তর, ঠিক আছে, যে প্রি অপারেশনাল স্টেজ, তাই তো। এই বয়সে তাদের বয়সসীমা ছিল 2 থেকে 7 বছর। কত? 2 থেকে 7 বছর। এইবার তাদের মধ্যে কি কি দেখা যায় দেখি। প্রথমে বলছে অ্যানিমিজম মানে সর্বপ্রাণবাদ, ওরা ভাবে সমস্ত বস্তুর মধ্যে বোধহয় প্রাণ আছে। কিরকম ভাবে? ধরে একটা বাচ্চা মেয়ের, তার কাছে একটা পুতুল আছে, এবার পুতুলটাকে সে কি ভাবে? পুতুলটা ওরও খিদে পায়, মানে পুতুলেরও খিদে পায়, ওর আইসক্রিম খেতে ইচ্ছা করছে, মানে পুতুলেরও আইসক্রিম খেতে ইচ্ছা করছে, ও ঘুমোচ্ছে, ও পাশে পুতুলটাকে নিয়েও ঘুমোচ্ছে, তাই না? আদৌ কি পুতুলের মধ্যে প্রাণ আছে? নেই। কিন্তু এই সময় বাচ্চারা ভাবে যে সর্বপ্রাণ মানে সমস্ত কিছুর মধ্যে প্রাণ আছে, ঠিক আছে। সে পুতুলটা নিয়ে খেলা করছে। আবার যদি বাচ্চা ছেলেদের মধ্যে যাওয়া যায়, সে রিমোট কন্ট্রোল কার নিয়ে খেলছে, একটা বয়স হয়ে গেছে যথেষ্ট, 2 থেকে 7 বছর, এখন সে রিমোট কন্ট্রোল কার নিয়ে খেলতেই পারবে। খেলার সময় সে ভুল করে গাড়িটা হয়তো দেওয়ালের সাথে ঠেকে গেছে, জোরে বাড়ি লেগেছে, তখন সে কি করবে? সে গাড়িটা উঠিয়ে বলবে, সে লাগেনি তো তোর গাড়ি, এরম বলে, ঠিক আছে, ইস তোর লাগেনি তো, নষ্ট হয়ে গেলি না তো, মানে এই যে ওটার মধ্যে ও ভাবে যে ওটার মধ্যে বোধহয় প্রাণ আছে, কারণ ও ওটা সবসময় নিয়ে খেলছে। আর তার মানে এই বয়সের বাচ্চারা সবসময় ভাবে সর্বপ্রাণবাদ মানে নির্জীব বস্তুর মধ্যেও বোধহয় প্রাণ আছে, যেমন পুতুল, গাড়ি, তাই তো, কারণ ওদের জগৎ ওইটুকু ওগুলো নিয়েই থাকে সবসময়। যেমন বলছে সূর্য হাঁটে, সূর্য হাঁটে, বাচ্চারা ভাবে না যে আমি যেখানে যাচ্ছি দেখো আমার চাঁদটাও ওখানে চলে যাচ্ছে, সূর্যটাও ওখানে চলে যাচ্ছে, তার মানে কি সূর্য হেঁটে হেঁটে আসছে? এটা কিন্তু ওরা ভাবে যে সূর্য দেখো হেঁটে হেঁটে আসছে। তারপরে বলছে কৃত্রিমতা। এবার কৃত্রিমতায় কি ঘটে? ধরে নি একটা বাচ্চা আর্টের ক্লাসে গেছে, তাকে সবসময় বলছে যে আকাশের রং কি করব? নীল। টিচার শেখায় না আকাশের রং নীল করো, অন্য বাচ্চা সবুজ করে দিয়েছে, তাকে বেধড়ক বকা দেয়, তো সে কি করছে? নীল করো, তো নীল করছে। এইবার তার মনে অনেক প্রশ্ন জাগে
যে সময় এই বয়সের বাচ্চাদের মধ্যে প্রচুর প্রশ্ন জাগে না, তখন সে বাড়িতে গিয়েছে, ধরে দাদুকে জিজ্ঞাসা করেছে যে দাদু দাদু আকাশটা নীল হয় কেন? তখন দাদু বলে, ও আকাশটা তো আকাশ নীলই হয়। বলছে গাছের পাতা সবুজ হয় কেন? বলছে গাছের পাতা সবুজই হয়, ওগুলো বড় হলে বুঝতে পারবি, এরম ভাবে বলে। তখন হচ্ছে না তুমি কিছু জানো না, ওই যে আমাদের বাড়িতে রং করে গেল গোপাল মিস্ত্রি, হ্যাঁ, ওই আকাশে সব রং ঢেলে দিয়েছে, সেই জন্য গোটা আকাশটা হচ্ছে নীল হয়ে গেছে। এগুলো বাচ্চাদের একটা অবযুক্তিমূলক ঘটনা, হ্যাঁ, যে ওরা সবসময় কৃত্রিমতা ভাবে যে সবকিছুই মানুষ তৈরি করেছে। যেহেতু বাড়িতে দেখছে যে মানুষ ঘর রং করছে, সেজন্য ভাবছে আকাশটাও বোধহয় বা গাছের পাতাগুলোও বোধহয় ওই গোপাল মিস্ত্রি মানে মানুষ রং করেছে। ঠিক আছে, যেরকম এখানে বলেছে দেখুন একটা, যে প্রাকৃতিক সবকিছুই মানুষ তৈরি করে, যেমন পাহাড়ও বোধহয় মানুষই বানিয়েছে। এগুলো ওই বয়সের বাচ্চারা, কোন বয়সের, 2 থেকে 7 বছর বয়সের বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তারপরে বলছে ইগোসেন্ট্রিজম, আত্মকেন্দ্রিকতা। এটা কিভাবে দেখা যায়? ধরুন আপনার বাড়িতে বা কোথাও ছোট বাচ্চা থাকলে আশেপাশে, হ্যাঁ, তাকে ঘুরতে নিয়ে গেছেন, তাকে ঘুরতে নিয়ে গিয়ে সে আপনার জন্য বলবে যে দিদি দিদি একটা বল নিই, তোমাকে গিফট করব বলটা। বলটা কি দিদির পছন্দ? পছন্দ না। পছন্দ তো তার নিজের ওই বলটা। হ্যাঁ, যেমন মানে একটা এমনি ঘটনা, এক্সপোতে গিয়েছিলাম খুব পরিচিত একটা বাচ্চাকে নিয়ে। এবার তাকে নিয়ে গিয়ে তাকে একটা খেলনা গাড়ি কিনে দিয়েছি। এবার সে খুব মজা পেয়েছে, সে খেলনা গাড়ি দেখে, হ্যাঁ, খুব মজা। সে এবার দৌড়াতে দৌড়াতে লাফাতে লাফাতে কিছু দূর এগিয়ে গিয়ে বলছে যে দিদি দিদি তোমাকে আমি একটা বল কিনে দিই, এই বলটা খুব ভালো। তার মানে কি বলটা আমার পছন্দ? ওর পছন্দ। ঠিক আছে, খেলনা গাড়িটা ওর পছন্দ, বলটা ওর পছন্দ। কিছু সময় দেখা যায় বাড়িতে মাকে বার্থডেতে বাচ্চা গিফট করছে একটা বারবি ডল, তাহলে মায়ের কি বারবি ডল পছন্দ? না, ওর পছন্দ বারবি ডল। মানে ও সবসময় আত্মকেন্দ্রিকতা, নিজেকে নিয়ে ভাবে, হ্যাঁ, মানে ওর নিজের দুনিয়াটাই নিয়ে ভাবে যে এটা আমার পছন্দ, মানে আমার মায়েরও পছন্দ, আশেপাশে দিদি দাদা সবারই তাই পছন্দ। ঠিক আছে, সেটাকে বলে ইগোসেন্ট্রিজম। বলছে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে দেখা, অন্যের ভাবনা ওরা বোঝে না। তারপর কি বলছে, যে বিপরীতমুখী চিন্তার অভাব। এই যে 2 থেকে 7 বছরের বাচ্চা বিপরীতভাবে চিন্তা করতে পারে না। কিরকম? আজকে একটা 2 থেকে 7 বছরের বাচ্চাকে নিয়ে স্কুলে গেলেন, একটা রাস্তা ধরে স্কুলে গেলেন এবং নিয়ে আসার সময় অন্য একটা রাস্তা দিয়ে আনলেন। ও কিন্তু সেটা মাথায় রাখতেই পারবে না। সে ভাবে আমি যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা দিয়ে এসেছি, কারণ ও ভাবছে আমি তো বাড়িতেই ঢুকলাম। দেখবেন এটা করিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে আসবেন, সে বলবে যে না আমি তো ওই রাস্তা দিয়ে এসেছি। মানে ও বিপরীতমুখী চিন্তা করতে পারে না যে অন্য রাস্তা দিয়ে ওই জায়গাটায় যাওয়া যায়। ঠিক যেরকম বরফ থেকে জল হয়ে যায়, আবার জলটাই বরফ হয়ে যাচ্ছে, তাই না? এই যে বিপরীতমুখী ঘটনাগুলো সে কিন্তু বুঝতে পারে না এই বয়সে। ঠিক আছে, তারপর বলেছে অবযুক্তিমূলক ঘটনা। যেরকম বলছে আমি পড়িনি তাই বৃষ্টি হয়েছে। ছোট ছোট বাচ্চারা বলে যে আমি পড়ে গেছি, হ্যাঁ, যে তাই আমার লেগে গেছে, তাই হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে, আমার খুব কষ্ট হয়েছে তাই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এরকম ছোট ছোট বাচ্চারা নিজের ইললজিক্যাল কথা বলে নিজের জগতে। হ্যাঁ, একটা ছোট বাচ্চার একটা গল্প বলছি। হ্যাঁ, ও সবসময় একদিন বলছে যে দিদি জানো তো আজকে আমি ফ্যান ধরে ঘুরছি, ফ্যান পরিষ্কার করতে দিয়েছিল আমার মা আমাকে। আমি বললাম তাই, ভালো কথা। এবার বলছে ফ্যান পরিষ্কার করছি আর আমার বোন সুইচ অন করে দিয়েছে আর আমি ফ্যানের সাথে ঘুরছি। এটা কি হবে? এটা ওরা ভাবছে হবে, কারণ ও কি দেখছে, কার্টুন দেখছে না, কার্টুন দেখে ভাবছে যে বোধহয় ফ্যানের সাথে ঘোরা যায়। সেটাও ভাবছে। মানে এই যে অবযুক্তিমূলক, কোনো মানে যুক্তি নেই ওদের কথাবার্তার, সেরকম ঘটনাগুলো ওরা ঘটিয়ে থাকে। তারপর বলছে প্রিটেন্ড প্লে অ্যান্ড সিম্বলস। যেরকম এই যে একটা কাঠির ওপর একটা ঘোড়ার মাথা যদি লাগিয়ে দিই, হ্যাঁ, তাহলে সেটা সে ভাববে সেটাই ঘোড়া। তারপরে এটার একটা ভালো জিনিস হয়, ছোটবেলায় আমরা নিজেরা করেছি।
ইরেজার হয় না, ইরেজারের মাঝখানে পেনটা দিয়ে ফুটো করে রেজার বানিয়েছি। হ্যাঁ, বানিয়েছি না, দিয়ে হয়েছে এটা রেজার। হ্যাঁ, এই যে আমরা চিন্তা করতাম এই জিনিসগুলো, মানে এক খেলার মাধ্যমে কিছু সিম্বল জিনিসগুলো নিয়ে চিন্তা করতাম, সেইটাই হচ্ছে এই বয়সে 2 থেকে 7 বছর বয়সে করতাম। ঠিক আছে, আবার ডাক্তার সেজে কল্পনার করে ভান করা, যেরকম বাচ্চাদের ডক্টর সেটগুলো পাওয়া যায়, হুম, সেগুলো নিয়ে বাচ্চাকে সবসময় বলছে যে আমি আজকে থেকে ডাক্তার, হ্যাঁ তুমি পেশেন্ট, বা পুতুলকে চেক আপ করছে, ওখানে সর্বপ্রাণবাদ দেখা যায়, তাই না? তার মানে 2 থেকে 7 বছরে বাচ্চাদের মধ্যে অ্যানিমিজম মানে সর্বপ্রাণবাদ, সমস্ত কিছুর মধ্যে প্রাণ আছে সেটা ভাবছে। আবার কৃত্রিমতা মানে সবকিছুই বোধহয় মানুষ বানিয়েছে এরকম ভাবছে। ইগোসেন্ট্রিজম মানে আত্মকেন্দ্রিকতা, মানে নিজের দুনিয়াতেই মাস্ত থাকে, ওনার কথাটা ভাবতে পারে না। তারপর এই যে বিপরীতমুখী চিন্তা করতে পারে না, ঠিক আছে। তারপরে অবযুক্তিমূলক চিন্তন, যার কোনো যুক্তি নেই, ছাতা মাথা মুন্ডু কিছু নেই, হ্যাঁ সেগুলো তারা ভাবে। আবার প্রিটেন্ড প্লে অ্যান্ড সিম্বলস, সে কাজগুলো অনুকরণ করে ডাক্তার হচ্ছে বা টিচার হচ্ছে, করি না? ছোটবেলায় দাওয়াল লিখন করেছি আমরা সবাই, সুন্দর করে দেওয়ালে অ আ লিখেছি, লিখে লিখে বলছি যে আমি আজকে থেকে টিচার। হ্যাঁ, কতগুলো পুতুল বসিয়ে দিতাম, দিয়ে বলতাম যে আমি টিচার, ওরা আমার স্টুডেন্ট। আবার নিজেদের ক্লাসমেটের নামগুলো পুতুলের নাম রাখতাম, তাই না? এই যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটেছে, মানে এই স্টেজগুলো কিন্তু আমাদের বাইরে কিছু না, আমরা যে কাজগুলো করেছি এর মধ্যেই সব আছে। ঠিক আছে, শুধু আমাদেরকে মনে রাখতে হয় যে আমরা কি কাজটা করেছি, তাহলে আমাদের একদম 30-এ 30 পাওয়া যাবে। আচ্ছা, আর একটা ঘটনা এই স্টেজে 2 থেকে 7 বছর বয়সে ঘটে থাকে, সেটা হচ্ছে সেন্ট্রেশন আর কনজারভেশন। ঠিক আছে, এবার আবার একটা গল্পে যায় পিন্টুর। হুম, এবার পিন্টুর বাড়িতে ওর বন্ধু এসেছে। হুম, ওর মা ওকে বলল যে কি বলে মিল্কশেক খাবি? ও বলে হ্যাঁ করে দাও। তখন পিন্টুর মা পিন্টুর আর পিন্টুর বন্ধুর জন্য একটা মিল্কশেক করে দিয়েছে। এবার পিন্টুকে দিয়েছে একটা চ্যাপ্টা মতো গ্লাসে। হ্যাঁ, এই গ্লাসটা দেখছেন, চ্যাপটা একটু ছোট। আবার পিন্টুর বন্ধুকে দিয়েছে একটা বড় গ্লাসে খেতে, লম্বা, কিন্তু পরিমাণ কিন্তু দুটোর মধ্যে সমান আছে। হুম, কিন্তু পিন্টু ভাবছে ও আমি বাড়িতে থাকি তো আমাকে পাত্তা দিচ্ছে না, হ্যাঁ সেই জন্য আমাকে এই ছোট অল্প একটু খেতে দিয়েছে। হ্যাঁ, ম্যাজিক শো গুলোতে দেখি না আমরা, ছোট বড় গ্লাসে জিনিস ছোট গ্লাসে ঢেলে দিচ্ছে, ছোট গ্লাসে জিনিস বড় গ্লাসে ঢেলে দিচ্ছে, তো সমান সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এইরকম কেসটা এদের সাথে ঘটে সেই সময়। ও তখন ভাবছে যে ক্লাসের উচ্চতা কম, গ্লাসের বোধহয় কম আছে, আমাকে কম করে দিয়েছে, আর বন্ধুকে বেশি ভালোবাসে তাই বন্ধুকে বেশি বড় গ্লাসটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে ঘটনাটা, এইটা হচ্ছে একমাত্র একদিকের প্রতি মনোযোগ দিয়েছে। ও শুধু দেখতে পাচ্ছে গ্লাসের সাইজটা, সেটার পরিমাণ সম্পর্কে কিন্তু এই বয়সে কোনো আইডিয়া তার নেই। ঠিক আছে, এই জন্য গ্লাসটাকে সে শুধু দেখতে পাচ্ছে, যে কি দেখছে, উচ্চতা, চওড়া, কতটা গাছ গ্লাসটা, সেইটা দেখছে। এই জিনিসটাকে আমরা বলবো সেন্ট্রেশন। ঠিক আছে, তারপরে কি বলেছে, কনজারভেশন মানে সংরক্ষণ করা। বলছে এটা শিশুর মধ্যে পরিমাণ সম্পর্কে এই বয়সে কোনো ধারণা নেই। ঠিক আছে, যে ওর ওই সম্পর্কে কোনো ধারণাই নেই, পরিমাণ সম্পর্কে, উচ্চতা সম্পর্কে, চওড়া কতটা গ্লাস সেটার ধারণা আছে, কিন্তু পরিমাণ দুটোতে যে সমান আছে সেই ধারণাটাই তার মধ্যে নেই। এইটাকে বলবো কনজারভেশন। ঠিক আছে, যেটা কত থেকে কত বছর বয়স পর্যন্ত হয়? 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এইবার বাচ্চা একটু বড় হয়েছে। হ্যাঁ, কত বয়স? 7 থেকে 11 বছর। এই স্টেজটাকে আমরা বলবো কংক্রিট অপারেশনাল স্টেজ। ঠিক আছে, বা মূর্ত সক্রিয়তা স্তর। মূর্ত দিয়ে কি মনে করেছিলাম 5 লাইনে? হ্যাঁ, করে, যে সবাই প্রেম করে ফেললো, তো
ক দিয়ে কংক্রিট অপারেশনাল স্টেজ, সেটা আমরা দিয়ে মনে রাখলাম, তাই তো? এই বয়সে 7 থেকে 11 বছর বয়সে বাচ্চাদের মধ্যে কি কি ঘটে? বলছে বাস্তব বস্তুর ওপর যুক্তিবাদী চিন্তা একটু বড় হয়েছে, তাহলে বাস্তব মানে সামনে থেকে যেটা দেখতে পাচ্ছে সেই বিষয়টার প্রতি কিন্তু তার একটা যুক্তিবাদী চিন্তা আছে, ঠিক আছে? এইবার বিমূর্ত, তারপরে এই ধরনের চিন্তাগুলো সে করতে পারে। কি কি বলছি? প্রথমে কনজারভেশন মানে সংরক্ষণের ক্ষমতা, মানে বুঝতে পারে যে পাত্র পাল্টালেও জলের পরিমাণ কিন্তু একই থাকে। ঠিক আগেরটাতে আমরা কি দেখেছিলাম? এই যে এখানে 2 থেকে 7 বছর বয়সের বাচ্চারা বলছে দুটো সমান না, দুটো সমান না, এটাতে কম আছে এটাতে বেশি আছে। এটা কিন্তু 2 থেকে 7 বছর, ঠিক আছে? 7 বছর বাচ্চারা। তারপরে কিন্তু যখনই 7 থেকে 11 বছর মানে কংক্রিট অপারেশনাল স্টেজে চলে এসেছে, তখন কি বুঝতে পারছে? যে দুটো পাত্র মানে পাত্র পাল্টালেও পরিমাণ পরিবর্তন হয় না, হ্যাঁ, দুটোতেই সম পরিমাণ আছে। এই কনসেপ্টটা কিন্তু এই বয়সে এসে তারা বুঝতে পেরেছে। তার মানে তাদের কি হচ্ছে? কনজারভেশনের ধারণা চলে এসেছে, ঠিক আছে? কোন স্টেজে? কংক্রিট অপারেশনাল স্টেজে। আচ্ছা, তারপর আসছে উল্টে চিন্তা করা বা রিভার্সিবিলিটি, ঠিক আছে? উল্টে চিন্তা করা, যেরকম বরফ থেকে জল হওয়া, জল থেকে বরফ হওয়া, বা বাড়ি থেকে একই রাস্তা দিয়ে না হয়ে ঘুরে আসা, একই জিনিস। যেটা কোন স্টেজে বুঝতে পারছিল না? এই স্টেজে। এই যে অবযুক্তিমূলক আপনার এই যে বিপরীতমুখী চিন্তার ক্ষমতা, ঠিক আছে? সেইখানে যেরকম উল্টে দিলে সে জিনিসটা বুঝতে পারতো না, কিন্তু পরের স্টেজে গিয়ে 7 থেকে 11 বছর বয়সে গিয়ে সে কিন্তু বুঝতে পারছে যে উল্টে চিন্তা করতে পারছে, যে বরফ থেকে জল হয়, জল থেকে বরফ হচ্ছে। তারপর হচ্ছে ডিসেন্ট্রেশন মানে একাধিক দিক ভাবা। যেরকম আগের স্টেজটাতে কি হয়েছিল? বাচ্চা গ্লাসের উচ্চতা আর চওড়া, হ্যাঁ, গ্লাসটা কতটা উঁচু আর চওড়া সেটার ওপর মেজারমেন্টকে মানে ভাবতো, যে এই লম্বা গ্লাস মানে বেশি আছে, ছোট গ্লাস মানে কম আছে। কিন্তু এই স্টেজে মানে মূর্ত সক্রিয়তার স্তরে এসে তারা কিন্তু সেটা ভাবছে না, তারা বুঝতে পারছে যে একই দিকে ফোকাস করে, মানে পরিমাণও সেম আছে, ঠিক আছে? এই স্তরে যেরকম 2 থেকে 7 বছরে বুঝতে পারছে না যে এর মধ্যে পরিমাণ সেম আছে কি নেই, ঠিক সেরকম এই স্তরে এসে তারা বুঝতে পারছে যে পরিমাণ সেম আছে, মানে শুধু উচ্চতা আর চওড়ার জ্ঞান নেই, পরিমাণেরও মেজারমেন্টেরও একটা আইডিয়া তাদের মধ্যে চলে এসেছে। তারপর বলছে সিরিয়েশন মানে ক্রম অনুযায়ী সাজানো। ছোট থেকে বড় এই বয়সে তারা কিন্তু সাজাতে পারে। ছোট থেকে বড় কিভাবে সাজায়? এই যে 7 থেকে 11 বছর বয়সে স্কুলে দেয় না, ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও, হ্যাঁ, মানে তারা সেই কাজগুলো কিন্তু নিখুঁতভাবে করতে পারে। তারপরে ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ করা। শ্রেণী বিভাগ কিভাবে শেখে? এই বয়সের বাচ্চাকে কতগুলো কয়েন মিশিয়ে দেবেন, 2 টাকা 5 টাকা 1 টাকা, হ্যাঁ, দিয়ে ওকে বলবেন সবগুলোকে আলাদা করো। ও আলাদা করতে পারবে তো? এই বয়সে সে কাজটা ওরা করতে পারবে, আলাদা করতে পারবে, যে 1 টাকার কয়েন আলাদা করলো, 2 টাকার কয়েন আলাদা করলো, 5 টাকার কয়েন আলাদা করলো, বা অনেকগুলো তাকে পেন দিলাম, লাল নীল হলুদ সবুজ, দিয়ে তাকে বললাম তুমি এগুলোকে আলাদা করো। ও লাল পেনগুলোকে আলাদা করবে, সবুজ পেনগুলোকে আলাদা করবে। এই কাজগুলো ওরা করতে পারে এই বয়সে, কিন্তু তার আগের স্টেজে গিয়ে কিন্তু ওরা করতে পারে না। ওদের মধ্যে আইডিয়াটা থাকে না। সেই জন্য 7 থেকে 11 বছর বয়সে কি কি দেখা যায়? প্রথমে সংরক্ষণের ক্ষমতা তৈরি হয়, পাত্র পাল্টালেও জলের পরিমাণ সেম থাকছে, এই কনসেপ্টটা তাদের মাথায় আসছে। উল্টে দিলেও বরফ থেকে জল হচ্ছে, জল থেকে বরফ হচ্ছে, এই কনসেপ্টগুলো তাদের মাথায় থাকে। তারপরে হচ্ছে একাধিক দিক ভাবতে পারে, গ্লাসের উচ্চতা চওড়া পরিমাণ পরিমাপ সব এগুলো ভাবতে পারছে। তারপরে ছোট থেকে বড় সাজাতে পারছে। ওকে বললাম যে 5টা আঙ্গুলের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, সে সেগুলো বলতে পারবে, ঠিক আছে?
সেগুলো কাজ করতে পারছে। তারপরে ক্লাসিফিকেশন করতে পারছে, মানে রং আলাদা করতে দিচ্ছে, সেগুলো করতে পারছে। হুম, আচ্ছা, এইবার এফটা আমরা ওই যে প দিয়ে মনে রেখেছিলাম, তাই না? যেটা ফর্মাল অপারেশনাল স্টেজ, মানে যৌক্তিক সক্রিয়তা স্তর। এই সময় বাচ্চারা ভীষণ যুক্তিসম্মত হয়, ঠিক আছে? যুক্তি তাদের মধ্যে চলে এসেছে, কারণ বয়সটা হয়ে গেছে 11+। হুম, 11+ মানে কি, তারপরে 18+, 19 এগুলো হতেই পারে বড়। এই সময় ধীরে ধীরে তাদের যৌক্তিক সক্রিয়তা বাড়তে শুরু করেছে। কি কি ঘটনা ঘটে? প্রথমে বলেছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তন করার ক্ষমতা। হুম, এবার এই বয়সের বাচ্চার সাথে আগের স্টেজগুলোর বাচ্চার কম্পেয়ার করবেন। হুম, আগের স্টেজগুলোর কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, আগের স্টেজে একদম মূর্ততেই ধরে নিন, ঠিক আছে, যে মূর্ত সক্রিয়তা স্তর, সেখানে ধরলাম বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে তোমার বন্ধু আছে? তখন বলবে যে হ্যাঁ বন্ধু আছে। তখন বলবে যে তোমার বেস্ট ফ্রেন্ড কে? তখন বলবে বেস্ট ফ্রেন্ড, ধরে নি পিন্টুর বেস্ট ফ্রেন্ড রাহুল। ঠিক আছে, বলছে রাহুল আমার বেস্ট ফ্রেন্ড। বলছে ও তোমার বেস্ট ফ্রেন্ড কেন? জিজ্ঞেস করবেন। ও তখন বলবে ও আমাকে রোজ চাউমিন খেতে দেয়, ম্যাগি খেতে দেয়, যে টিফিন শেয়ার করে, সেই জন্য ও আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কিন্তু যখনই এই স্টেজে চলে আসবেন, একটা এই বয়সের বাচ্চাকে জিজ্ঞেস করবেন আপনার বেস্ট ফ্রেন্ড কে, তোমার বেস্ট ফ্রেন্ড কে? তখন ও বললো রাহুল। তখন বলছে কেন তোমার বেস্ট ফ্রেন্ড রাহুল? তখন বলবে যে ও আমাকে ভীষণ সঠিক পথে নিয়ে যায়, ঠিক আছে, যে আমি যদি পড়ে যাই তখন সে আমার কি বলে ফার্স্ট এড করে দেয়, এরকম ঘটনাগুলো বলবে। মানে এই বয়সে তাদের মধ্যে সততা, হুম, ন্যায় বিচার, প্রেম বা ভবিষ্যৎ পরিকল্পনা, বলে না যে কি হবি বড় হয়ে, সবাই বলে ডাক্তার। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো এই বয়সে আমাদের মধ্যে ঘটতে থাকে, ঠিক আছে, যে এই সময় অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, বিমূর্ত চিন্তন করতে পারে। হুম, তারপরে এটার কাল্পনিক অবরোহী যুক্তি। হুম, ধরে নিয়ে আগের স্টেজগুলোতে বাচ্চাদের বলবেন যে বলতো পৃথিবীতে জল নেই। হুম, তখন তুই কি করবি? আগের স্টেজের বাচ্চারা বলবে মূর্ত সক্রিয়তা, সে কি বলবে, জল থাকবে না, তাহলে আমি জল খেতে পারবো না, সাঁতার কাটতে পারবো না, স্নান করব না, এগুলো বলবে। কিন্তু আপনি একবার এই বয়সের বাচ্চাকে জিজ্ঞেস করুন তো, ও তখন কি বলবে? একটু বড় হয়েছে না, ম্যাচিওর হয়ে গেছে, তখন ওরা কি বলবে? বলবে যে আরে জল যদি না থাকে তাহলে গাছগুলো বাঁচবে না, হুম, মাটি অনুর্বর হয়ে যাবে, গাছ না থাকলে আমরা মানুষরা মরে যাব, জল আমাদের জীবন, এই রকম কথা বলবে। ঠিক আছে, দুই ধরনের বাচ্চার মধ্যে এইটা হচ্ছে পার্থক্য। এই সময় তারা কাল্পনিক অবরোহী ঘটনাগুলো বলতে পারে। হুম, যে যদি না থাকে, কল্পনা করে নিচ্ছে যদি না থাকে তাহলে কি হতো। হুম, এই স্টেজে সেটা করতে পারবে। তারপর ডিডাকটিভ লজিক, মানে অবরোহী যুক্তি কিভাবে দিতে পারবে। হুম, ধরুন আগের স্টেজগুলোতে বাচ্চাকে আমি বললাম বলতো রাস্তাটা ভিজা হয়ে আছে কেন? বলছে কেউ জল ফেলে দিয়েছে। জিজ্ঞাসা করবেন এরকম। তো কিন্তু এই বয়সের বাচ্চাকে জিজ্ঞাসা করো, তখন বলে আরে এতটা জল তো কেউ ফেলতে পারবে না, তার মানে বৃষ্টি হয়েছে। ঠিক আছে, তার মানে ওর মধ্যে অবরোহী যুক্তি দেওয়ার মতো ক্ষমতা আছে, মানে বৃষ্টি হয়েছে তাই রাস্তাটা ভেজা। ও কিন্তু বৃষ্টিটা দেখেনি, সেই জন্য বলছে যে রাস্তাটা ভেজা, না দেখেও বলে দিতে পারছে। এই যে চিন্তা করার ক্ষমতা, সেটা হচ্ছে ডিডাকটিভ লজিক। ঠিক আছে, এইবার একটা দারুণ জায়গা, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্সের, মানে কিশোরদের অহংকেন্দ্রিকতা। কারণ আমরা জানি 11+, 18 পর্যন্ত এগুলো কৈশোরকালের ঘটনা। হুম, এবার তাদের অহংকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম কিভাবে কাজ করে। 2 থেকে 7 বছরের আত্মকেন্দ্রিকতা কেমন ছিল? ওই যে আমার বারবি ডল পছন্দ, মানে বাচ্চাটা 2 থেকে 7 বছরের পছন্দ, আমি আমার মাকে গিয়ে বারবি ডল দিচ্ছি, এইটা ছিল তার অহংকেন্দ্রিকতা। মানে তার নিজের আর কিছু, নিজের দৃষ্টিভঙ্গির বাইরে আর কিছু সে ভাবতে পারে না। ঠিক আছে, কিন্তু যখনই সে কিশোর বয়সী হয়ে যায় বা কিশোরী হয়ে যায়, তখন কিভাবে ভাবে?
কিশোর কিশোরীরা মনে করে পৃথিবীর সবাই কেবল তার দিকে তাকিয়ে আছে, সেটা নিয়ে আলোচনা করে। মানে এই সময় ইগোসেন্ট্রিজমটা, সে সময় লিডারশিপ চলে আসে, হ্যাঁ, যাতে সবাই আমার দিকে তাকায়, হ্যাঁ, বা এরকম সবসময় ভাবতে থাকে যে আমি আজকে পড়া পারিনি, কান ধরে দাঁড়িয়েছিলাম, সবাই বোধহয় পরের দিন টোন করবে, ঠিক আছে, কথা বলবে আমাকে নিয়ে, এগুলো চিন্তা ভাবনা তারা করতে পারে। মানে অহংকেন্দ্রিকতা, নিজেকে নিয়ে ভাবার মধ্যে পার্থক্য চলে এসেছে, হ্যাঁ, মানে নিজে যেটা পছন্দ সেটা অপরকে গিফট করা, আর নিজের মধ্যে নিজে রাখা যে আমার মান সম্মান, হ্যাঁ, এগুলো ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে ঘুরতে থাকে। এইটাই হচ্ছে অ্যাডোলেসেন্সের ইগোসেন্ট্রিজমে ওই 2 থেকে 7 বছরের বাচ্চার সাথে পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আমরা পড়লাম, এই প্রত্যেকটা জিনিস আমরা একবার দেখে নেব যে কি রিভাইজ করব। বলেছে প্রথম স্তর কি ছিল? সংবেদন, হ্যাঁ, সংবেদন চালনমূলক স্তর, ঠিক আছে, সেটার বয়স ছিল 0 থেকে 2 বছর, তাই তো। অবজেক্ট পার্মানেন্স মানে বস্তু চিন্তা করাটা, হুম, সামনে ওই যে টুকি ধাপ্পা এগুলো খেলছি, বাচ্চা ঢেকে দিলে ভাবছে বাচ্চাটা মা নেই, আবার হাত সরিয়ে নিলে ভাবছে মা চলে এসেছে, সেই কারণে সে হাসছে, এটা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স। এই সময় সেন্সি হচ্ছে তার টিচার, কোনো লজিক থাকে না তাদের মধ্যে, সেন্সি হচ্ছে তাদের টিচার। এরপরে প্রাক সক্রিয়তা স্তর, ঠিক আছে, প্রাক সক্রিয়তা কি দেখেছে? 2 থেকে 7 বছর। এই সময় সিম্বলিক প্লে, ওই যে বলেছিলাম না যে রেজার বানিয়ে নিতাম রাবারের মধ্যে ফুটো করে, সেগুলো। ইগোসেন্ট্রিজম, অ্যানিমিজম মানে সর্বপ্রাণবাদ, সূর্য হাঁটছে, চাঁদও হাঁটছে, এগুলো ভাবা। এই সময় কি থাকে? নো রিয়েল লজিক, এখনো কোনো লজিক নিয়ে ভাবনা চিন্তা করতে পারে না। কোন স্টেজে? প্রাক সক্রিয়তা স্তরে। ইললজিক্যাল রিজনিং, হ্যাঁ, আমি পড়া করে আসিনি তাই আজকে বৃষ্টি পড়ছে, এই ঘটনাগুলো। তারপরে মূর্ত সক্রিয়তা স্তর 7 থেকে 11 বছর, ঠিক আছে। কনজারভেশন, তারপরে রিভার্সিবিলিটি, সিরিয়েশন, হ্যাঁ, মানে শ্রেণীকরণ করতে পারছে, ক্লাসিফিকেশন করতে পারছে, কোনটার সাথে কোনটা পার্থক্য তৈরি করতে পারছে, সেগুলো দেখেছিলাম। যেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং, ফিজিক্যাল অবজেক্ট এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারছে, লজিক দিতে পারছে। এই সময় কি হয় একটা জিনিস, সেটা হচ্ছে মূর্ত চিন্তা ভাবনা করতে পারে। মূর্ত কি? মানে সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে বাচ্চা, এই বয়সে বাচ্চাকে যদি পেন, তো এই সামনে দেখতে পাচ্ছি পেন, এটা হচ্ছে মূর্ত চিন্তা। এবার আমি বললাম যে মেঘ করেছিল কালকে, মেঘকে চিন্তা করতে পারছে, ওটা কল্পনা করছে, ওটা বিমূর্ত চিন্তা, ঠিক আছে। সেটা কিন্তু এই স্টেজে করতে পারে না। মূর্ত সক্রিয়তা স্তরে কিন্তু বিমূর্ত চিন্তন করতে পারে না। যেরকম অঙ্ক করার সময়, হ্যাঁ, ও সরল নিচ থেকে আবার ওপরে যেতে পারবে না, শুধু ওপর থেকে নিচেই করতে পারবে। কিন্তু যখন যৌক্তিক সক্রিয়তা স্তরে চলে যাচ্ছে, 11+ বয়স হয়ে যাচ্ছে, তখন তার অ্যাবস্ট্রাক্ট থট চলে আসছে, কল্পনা করতে পারছে, ধরি এক্স দিয়ে এরকম অঙ্ক করতে পারছে, ক্যালকুলেশন গুলো নিচ থেকে আবার ওপরে নিয়ে যেতে পারছে, ঠিক আছে। মানে হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট, মানে কল্পনার একটা সেরা সেরা স্তরে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। সায়েন্টিফিক লজিক তাদের মধ্যে চলে আসে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের পিয়াজেটের নৈতিক বিকাশ সম্পর্কে আমরা জানব। এতক্ষণ আমরা তার কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে পড়লাম, এবার আমরা তাহলে নৈতিক বিকাশ সম্পর্কে জানব, ঠিক আছে। প্রথমে 4টে স্টেজ দিয়েছে নৈতিক বিকাশও। কি কি? প্রথমে অ্যানোমি, তারপরে হেটেরোনমি, আবার হেটেরোনমি রিসিপ্রোসিটি, আর হচ্ছে অটোনমি। প্রত্যেকটার একটা নির্দিষ্ট বয়স টয়স দিয়েছে। এবার এই বিষয়গুলো আমরা গল্প দিয়েই পড়ব। ধরে নিই একদম প্রথম স্টেজে, মানে 0 থেকে 5 বছর বয়সের বাচ্চা, হ্যাঁ, 0 কি বলেছিলাম? সবে জন্ম হওয়া, তাই তো। তার মানে এই বয়সের বাচ্চারা কি করবে?
ধরুন এই বয়সের বাচ্চাদেরকে আপনি পার্কে নিয়ে গিয়েছেন, পার্কে নিয়ে গিয়ে ওকে ওর একটা বল দিয়েছেন খেলার জন্য, হুম কিন্তু পাশের বাচ্চা অন্য একটা বল নিয়ে বা খেলনা নিয়ে খেলছে, পাশের বাচ্চা অন্য একটা বল বা খেলনা নিয়ে খেলছে, তখন সে কি করবে? তার খেলনাটা ফেলে দিয়ে ওর খেলনাটা নিয়ে নেবে, নেয় না? আর পাশের জন কি করে? একদম শ্বাস বন্ধ করে কাঁদতে লেগে যায়। হ্যাঁ, জি হ্যাঁ করে, ঠিক আছে? তো ঐরকম অবস্থায় সে কাঁদতে লেগে গিয়েছে। কিন্তু ওর কোনো যাই আসে না যে পাশের জন কাঁদছে, বাঁচছে, মরছে নাকি। কারণ ওই সময় ওর কোনো নৈতিক বোধই তো গড়ে ওঠেনি। তাই না? যে পাশের জন কাঁদুক। আমার বলটা পছন্দ হয়েছে, আমি ওর কাছ থেকে টেনে ছিঁড়ে নিয়ে নিয়েছি। হুম? এইরকম ঘটনা কিন্তু অ্যানোমিতে দেখা যায় 0 থেকে 5 বছর বয়সে, যেটা একটা মোরাল ডেভেলপমেন্টের স্টেজ। ঠিক আছে? কিন্তু মোরাল ডেভেলপমেন্ট কিন্তু এই জায়গায় ঘটে না। মোরালিটি তাদের মধ্যে, নৈতিকতা বোধ তাদের মধ্যে আসে না। ঠিক আছে? তারপরে স্টেজ কি বলেছে? হেটেরোনমি বা অথরিটি। অথরিটি বলতে কোনো মাথা চলে এসেছে একটা, মানে কি প্যারেন্টস, টিচার এরা কন্ট্রোল করছে। হুম এবার স্কুলে গিয়ে বিভিন্ন স্কুলগুলোতে শেখায় না যে রাস্তা পার করার সময়, হ্যাঁ, জেব্রা ক্রসিং দিয়ে পার করবে, বা বলছে যে কখনো যদি লাল রং সিগনালে যদি লাল হয়ে যায় তাহলে দাঁড়াবে, হুম না দাঁড়িয়ে চলে যাবে না, এরকম বলে না স্কুলগুলোতে? এইবার বলার পরে আপনি ধরুন একটা বাচ্চাকে, এই বয়সের বাচ্চাকে 5 থেকে 9 বছর, তখন বাইকে করে নিয়ে যাচ্ছেন, হুম নিয়ে যাওয়ার সময় কোনো কারণে আপনি সিগন্যাল দেখতে পাননি। ও তখন কি বলবে? আরে দাঁড়াও দাঁড়াও, তুমি সিগন্যালটাকে, হ্যাঁ, ব্রেক করে দিয়েছো, পুলিশ তো ধরবে এবার, পুলিশ মারবে এবার। হ্যাঁ, এইরকম চিন্তা ভাবনা। বা তারা পরীক্ষা হলে যখন বসে, এই 5 থেকে 9 বছর বয়সের বাচ্চারা, তাকে যদি কেউ কোনো বন্ধু জিজ্ঞাসা করে যে এই উত্তরটা বলে দে না, তখন সে কি করে? না না, ম্যাম দেখছে, ম্যাম বকা দেবে। মানে ওর কাছে কি একটা নৈতিক ধীরে ধীরে তৈরি হচ্ছে যে না, ম্যাম বকবে, ঠিক আছে, বা রাস্তা ক্রস করলে পুলিশ ধরবে। এইটা হচ্ছে সে শিখছে, মানে বড়দের থেকে শাস্তি দিয়ে শিখে, পানিশমেন্ট করেছে কোনো, বা পুরস্কারের মাধ্যমে সে নৈতিকতা শেখে। বা কোনো বাচ্চাকে কোনো ভালো কাজ করেছে, হুম রাস্তা পার করে দিয়েছে কোনো বয়স্ক লোককে, আপনি স্কুল থেকে তাকে পুরস্কার দিলেন, সে তখন ভাববে না যে তার মানে এই কাজটা করা ভালো? এই স্টেজে এই মোরালিটি তার মধ্যে চলে আসবে। ঠিক আছে? এইবার আসছি একদম হেটেরোনমি এবং রিসিপ্রোসিটি। রিসিপ্রোসিটিতে এখানে পিয়ার প্রেশার, পিয়ার মানে বন্ধুরা, পিয়ার মানে বন্ধুরা, সহপাঠীরা, সেখানে কিরকম হয়? ধরে নিই এই যে পিন্টু ছিল আমাদের, তাই না? পিন্টু, পিন্টু এবার ওর বন্ধুদেরকে নেমন্তন্ন করেছে জন্মদিনে। হুম সব বন্ধুদেরকে নেমন্তন্ন করার পর রাহুল নামে কোন একটা বন্ধু আছে তার, তাকে নেমন্তন্ন করতে ভুলে গেছে। হুম এবার সব বন্ধুদেরকে খাইয়ে টাইয়েছে, তারপর মনে পড়েছে স্যার রাহুলকে ডাকিনি। তখন বাকি বন্ধুদেরকে বলছে এই ওকে বলিস না যেন, হ্যাঁ, যে ওকে ডাকতে ভুলে গেছি। তখন রাহুল ওর জন্মদিনে সবাইকে ডেকেছে, আবার পিন্টুকে ডাকেনি। কেন? ও তো আমাকে জন্মদিনে ডেকেই ছিল না। হ্যাঁ, আমি কেন যাব, আমি কেন ডাকবো ওকে? এই যে ধরনের, ও আমার পেন ভেঙে দিয়েছে তাই আমি রবারটা ভেঙে দিয়েছি, ঠিক আছে, ও আমার খেলনায় হাত দিয়েছে তাই আমি ওর সাইকেল নিয়ে চলে গেছি। এই ধরনের ঘটনা কিন্তু এই যে 9 থেকে 13 বছর বয়সে ঘটে। ঠিক আছে? বাচ্চারা এইভাবে করে দুষ্টুমি করে যে ও আমার এই কাজটা করেছে, ও আমার বোতলের ঢাকনা হারিয়ে ফেলেছে, তাই আমি ওর রাবারটা নিয়ে ফেলে দিয়েছি বাইরে। ঠিক আছে? তো এই সময় সমবয়সীদের প্রভাব সবথেকে বেশি দেখা যায়। তারপর অটোনমি মানে 13 থেকে 18 বছর পর্যন্ত। 18 মানে অনেকটাই অ্যাডাল্ট, মানে অ্যাডাল্ট না, অনেকটাই বড়, কারণ এরা অ্যাডোলেসেন্সে পৌঁছে যায়। ঠিক আছে? এই সময় মোরালিটি একদম পিকে চলে। ঠিক আছে? তাদের মধ্যে মোরালিটি কিন্তু খুব ভালোভাবে চলে, কারণ তারা মনে করে নীতিবোধ তাকেই বলে, যখন অন্য মানুষকে সাহায্যে, নিয়ম ভাঙলেও কোনো অসুবিধা নেই, অন্য মানুষের সাহায্য করতে গিয়ে যদি আমাদের কোনো নিয়ম ভাঙতে হয় তাহলেও কোনো অসুবিধা নেই। যেরকম অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময়, হ্যাঁ, যদি কোনো রাস্তায় দেখে যে সিগন্যাল দেখে, তবু কি তারা পার করে চলে যায়?
বা আমরা অ্যাম্বুলেন্সকে আগে যেতে দিই, যে অ্যাম্বুলেন্স যেন আগে চলে যায়। তার মানে ওই সময় ওই বয়সে নৈতিকতাটা বেড়ে যায়, তাই না? 18 বছর বয়সের পর থেকে, মানে 13 থেকে 18 এই সময় নৈতিকতা তৈরি হয়। বা রাস্তা পার করে দিচ্ছে কোনো একজন বয়স্ককে, হুম, মানে তার জন্য কোনো নিয়ম ভাঙতে হলে আমাকে, বা ধরুন ওই পিন্টুর ক্ষেত্রে, পিন্টু যদি 18 বছর বয়সের হয়, হ্যাঁ, তো সেই সময় ধরে নিলাম তাদের ক্রিকেট টিমে, হ্যাঁ, কোনো একটা বাচ্চা রয়েছে, কোনো একটা মানুষ রয়েছে, তার হচ্ছে পায়ে কোনো সমস্যা আছে, সঠিকভাবে হাঁটতে পারে না, কিন্তু ওকে খেলায় নিতে হবে। তখন কিন্তু ওর মন খারাপ করে করাবে না ওরা, ওরা কিন্তু বলে আরে ওকে খেলবে, ও অনেকগুলো বল পাবে, যা, এরকম বলে তাকে কিন্তু খেলায় নিয়ে নেয় যাতে ওর মন খারাপ না হয়। তার মানে এই সময় নৈতিকতা কিন্তু টিকে থাকে, যে নিজের বিবেক যুক্তি দিয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার তৈরি হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই 4টে স্টেজের মধ্যে দিয়ে আমাদের মোরাল ডেভেলপমেন্ট হয়। প্রথমটা অ্যানোমি, যে সময় কোনো মোরাল ডেভেলপমেন্ট তৈরি হয় না, জিরো, কিছুই তৈরি হয় না। তারপরে 5 থেকে 9 বছরে ধীরে ধীরে নৈতিকতা তৈরি হচ্ছে, তার জন্য হয় শাস্তির ভয়ে, তাই পুরস্কারের লোভে। হুম, তারপরে কি হচ্ছে, সমবয়সীদের বন্ধুদের সাথে মিশতে মিশতে তারা নৈতিকতা নিজেরা নিজেরা শেখে। হ্যাঁ, আর লাস্ট কি, এই সময় একদম পিকে চলে যায়, আমরা অনেকটা আমাদের মোরালিটি বেড়ে যায়, তখন কোনো ভুল কাজ করার সময় আমাদের নিজেদের নৈতিকতা বোধ আমাদেরকে আটকায় যে এই কাজটা করিস না। ঠিক আছে? এই কথাগুলো পিয়াজেট সাহেব তার মোরাল ডেভেলপমেন্টে বা নৈতিক বিকাশের করতে বলেছেন। এবার আমরা একটা রিভিশন করব। প্রথমে কি বলেছে, স্কিমা, তাই না? স্কিমা কি পড়েছিলাম? হ্যাঁ, একটা পকেট, ঠিক আছে, ব্রেনের একটা পকেট যার মধ্যে প্রত্যেকটা অভিজ্ঞতাগুলো আমরা অ্যাড করতে থাকি, সেটা হচ্ছে জ্ঞানের কাঠামো। হুম, তারপরে অ্যাডাপ্টেশন, মানে অভিযোজন করা, ওই যে পাড়ার অভিযোজনের কথা বললাম, তাই না, যে যে কোনো পরিবেশে যাচ্ছি সেই পরিবেশে আমরা মানিয়ে নিয়ে চলছি। অ্যাসিমুলেশন, মানে আত্মীকরণ, নতুন কোনো জিনিস আমরা নিজেদের ফিট করছি, নিজেদের মাথায় স্কিমার সাথে ফিট করছি, সেটা অ্যাসিমুলেশন। তারপরে আসছে সহযোজন, মানে মডিফাই করছি, যে জিনিসটা আমরা শিখেছিলাম সেটাকে এবার মডিফাই করছি, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। তারপরে হচ্ছে অর্গানাইজেশন, মানে সাংগঠনিকরণ, মানে সবকিছু মিলিয়ে একটা কিছু তৈরি করা, ঠিক আছে, সব জিনিস নিয়ে আমাদের ব্রেনের তৈরি হচ্ছে। ইকুইলিব্রাম, মানে ব্যালেন্স করা, ওই যে সাইকেল চালানোর সময় ব্যালেন্স করা শিখলো, সেটাই সাম্যাবস্থা ছিল, ইকুইলিব্রাম সেইটা। তারপর ডিসইকুইলিব্রাম, ওই যে ঘটনাটা টমেটো না বল, হ্যাঁ, সেটার মাঝখানে যখন ফেলে দিয়ে হচ্ছে বিভ্রান্তিকর পরিস্থিতি, যে কি হলো এটা, হ্যাঁ, সেইটা হচ্ছে ডিসইকুইলিব্রাম বা ইমব্যালেন্স হয়ে যায় যখন দুটোর মধ্যে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে পিয়াজেটের যে জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব সেটা শেষ হলো। এইবার আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, ঠিক আছে? তোমরা বলবে উত্তরগুলো। একদম প্রথম কোয়েশ্চেন কি বলেছে দেখো, দিয়ে উত্তর নিজেরা ঠিক করো। হুম, বলছি, বলছে পিয়াজের তত্ত্ব অনুযায়ী নিচের বিকাশের জন্য অপরিহার্য উপাদান নয় কোনটি? ম্যাচুরেশন তো সবার প্রথমেই ছিল, তাহলে এটা তো হবেই, থাকতেই হবে। সামাজিক অভিজ্ঞতা, এটাও প্রয়োজন ছিল। কাজ বা সক্রিয়তা, ওই যে সক্রিয় মূর্ত সক্রিয়তা স্তর, তাহলে তো এটা হবেই। তাহলে ভাষা নিয়ে কিছু বলেনি, তাই তো? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ভাষা। তাহলে সঠিক উত্তর হবে এটার ভাষা। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এবার প্রশ্ন কি বলেছে, 5 বছরের একটি শিশু দেখে যে একটি চওড়া গ্লাসের জল আর একটা লম্বা সরু গ্লাসে ঢাললে জলের উচ্চতা বেড়ে যায়। হুম, সে মনে করে লম্বা গ্লাসে জল বেশি আছে। শিশুর এই চিন্তা ভাবনার সীমাবদ্ধতার কারণ কি?
হুম, তার মানে সে প্রতীকী খেলা খেলতে পারে না এমন কিছু না। তার আচরণ লক্ষ্যভিত্তিক নয়, এই বিষয়টাও নয়। তার চিন্তা ভাবনা অপরিবর্তনশীল, তাই তো? কারণ সে পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে পারে না, তাহলে সঠিক উত্তর এটি। পরের প্রশ্ন কি বলেছে? বলেছে পিয়াজের মতে একটি শিশু যখন কোনো নতুন অভিজ্ঞতাকে তার পূর্ববর্তী মানসিক কাঠামোর মধ্যে সরাসরি যুক্ত করে নেয়, ঠিক আছে? কি বলেছে ভালো করে ভাবুন, পূর্ববর্তী মানসিক কাঠামোর মধ্যে সরাসরি যুক্ত করছে, মানে কি করছে? ফিট করছে। হ্যাঁ, তার মানে কোনটা? অ্যাকোমোডেশন মানে কি ছিল? মডিফাই করা, তাহলে এটা হবে না। তারপর অর্গানাইজেশন সংগঠন, এই বিষয়টাই নয়। তারপরে তার মানে অ্যাসিমুলেশন মানে কি বলেছিলাম? ফিট করা, যখন কোনো কিছু ফিট করা হবে তখন আমাদের অ্যাসিমিলেশন হচ্ছে। ঠিক আছে, তারপরে বলেছে রিয়া বুঝতে পারে যে মাটির একটা ডেলাকে প্রথমে লম্বা সাপের মতো করলেও পরে তা গোল করে আবার আগের মণ্ড পাকানো যায়। ঠিক আছে, তাহলে পিয়াজেটের মতে রিয়ার জ্ঞানমূলক বিকাশের স্তর কোনটা হয়েছে? তাহলে প্রাক সক্রিয়তায় তো এটা করতে পারে না, বুঝতে পারে না, রিপিট করে আনতে পারে না। তারপর মূর্ত সক্রিয়তার অবস্থায় সেটা কিন্তু করতে পারে, যে ওই যে মাটির দলাটা আছে সেটাকে সাপ বানাচ্ছে, সাপ নিয়ে এসে ওই যে জল থেকে বরফ হচ্ছে, বরফ থেকে জল হচ্ছে, এইটা তারা মূর্ত সক্রিয়তার স্তরে করতে পেরেছে। পরের প্রশ্ন বলছে যা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অনুযায়ী কোন স্তরে শিশুরা অবজেক্ট পার্মানেন্ট, বস্তুর স্থায়িত্বের ধারণা লাভ করে? কোথায় পড়েছিলাম? হ্যাঁ, প্রথমে একদম সেন্সরি মোটর স্টেজে যে সংবেদন চালনমূলক অবজেক্ট পার্মানেন্সে কি বলেছিলাম? অবজেক্ট পার্মানেন্স যে বললাম না, এটা পেন আছে, হুশ করে দিলাম, হ্যাঁ, তার মানে ওর নেই আর পেনটা, এইটা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স। হ্যাঁ, তবে এগুলো তো বাকিগুলো মূর্ত সক্রিয়তা স্তর, এগুলোতে হবে না। হুম, তারপরে বলছে পিয়াজের মতে হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং মানে কাল্পনিক অবরোহী যুক্তি কল্পনা করতে পারে কোন স্তরে সেটা দেখা যায়? প্রাক সক্রিয়তা স্তরে দেখা যায় না, কারণ এই সময় তো যুক্তিই থাকে না কোনো। হ্যাঁ, তারপর মূর্ততেও দেখা যায় না। হুম, যৌক্তিক যৌক্তিক সক্রিয়তা স্তরে সেটা হচ্ছে দেখা যায়, সংবেদন চালনমূলক স্তরেও সেটা আসে না। হুম, তারপরে বলেছে যা পিয়াজে কোগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অনুযায়ী কোন স্তরে শিশুর, আরেকবার চলে এসে যাচ্ছে, পিয়াজের মতে হুম, একটি শিশু মনে করে যে মেঘগুলো খুব রেগে আছে। হুম, কারণ হ্যাঁ, কারণ তারা জোরে ডাকছে। হুম, বৃষ্টি পড়ছে। পিয়াজের তত্ত্ব অনুসারে এই ধারণা চিন্তা ভাবনাকে কি বলে? হুম, প্রথমে অহংকেন্দ্রিকতা না। কেন না? কারণ অহংকেন্দ্রিকতা ওই যে বলেছিলাম বাচ্চার বারবি ডল পছন্দ, মায়ের তো না, এটা অহংকেন্দ্রিকতা। সর্বপ্রাণবাদ, সবকিছুতেই প্রাণ আছে, মেঘটা খুব রেগে যাচ্ছে তার কারণে জোরে জোরে ডাকছে এবং বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এটা হবে না, কারণ সর্বপ্রাণ এটাতে প্রাণবাদ বোঝাচ্ছে না। ঠিক আছে, এইটা সেন্ট্রেশন মানে কেন্দ্রিকতা, রেগে গিয়েছে তাই হচ্ছে বৃষ্টি পড়ছে, মানে এইটা আমরা দেখেছিলাম এই স্টেজে। এই যে প্রাক সক্রিয়তা স্তরে, এই যে আমি পড়িনি তাই বৃষ্টি পড়ছে, ঠিক আছে, মেঘটা রেগে গেছে তাই বৃষ্টি পড়ছে, তার মানে এটা হচ্ছে অবযুক্তিমূলক। ঠিক আছে, অবযুক্তিমূলক, সেখানে কি আছে?
সেখানে হচ্ছে অবযুক্তিমূলক বা অবরোহী যুক্তি সেটার কথা বলেছেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে পিয়াজের মতে স্কিমা শব্দের প্রকৃত অর্থ কি? এক হচ্ছে আত্মরক্ষামূলক আচরণ, উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ, দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তত্ত্বের সংগঠিত ভান্ডার, নাকি শিখনের একটি শারীরিক প্রক্রিয়া। ঠিক আছে, আমরা দেখব এইটাতে, কারণ স্মৃতিতে আমাদের সংরক্ষণ করেছে, ওই যে পকেট বলেছিলাম তার মধ্যে অ্যাড হয়েছে, সেইটা হচ্ছে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যের একটা ভান্ডার। তারপরের প্রশ্ন বলেছে কোন স্তরে শিশুরা বৈজ্ঞানিক চিন্তাভাবনা বা বিমূর্ত ধারণা যেমন ন্যায় বিচার বা সততা এগুলো কাজ করতে পারে? মূর্ত সক্রিয়তা স্তরে করতে পারবে? পারবে না, কারণ সে সবসময় মূর্ত চিন্তা করছে, হ্যাঁ, কংক্রিট থিঙ্কিং করছে, বিমূর্ত চিন্তন চিন্তকে করতে পারে না, তাহলে এটা হবে না। যৌক্তিক সক্রিয়তা স্তরে সে করতে পারে, কারণ যুক্তি দিয়ে বুঝতে পারছে এখানে যে ন্যায় বিচার সততা এগুলো রয়েছে। সংবিধানে তো সেন্স কাজ করে, প্রাক সক্রিয়তা স্তরে সেন্স কাজ করে, এখানে হবে না। তারপরে বলেছে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের পেডাগজিক্যাল তাৎপর্য অনুযায়ী একজন শিক্ষকের ক্লাসরুমের ভূমিকা কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? কঠোর একনায়কতন্ত্র? না, একদমই না। নিষ্ক্রিয় শ্রোতা, সবসময় শুনবে? না। গতিশীল এবং নমনীয় সহায়তাকারী। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। কেবলমাত্র পাঠ্য বই কেন্দ্রিক বক্তা, বই খুলে পড়াবে তেমনটা চাই না আমরা। তারপরে বলেছে পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন এর মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়াটাকে কি বলে? অর্গানাইজেশন এটাকে বলে না। একদম ঠিক, যে সাম্যাবস্থা ইকুইলিব্রেশন, সেটাকে যখন বলেছিলাম না অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের মাঝখানের অবস্থা, সেটা হচ্ছে সাম্যাবস্থা ইকুইলিব্রেশন। বলছে 7 বছর বয়সী রাহুলকে কিছু কাঠের পুঁতি দেওয়া হলো, যার মধ্যে 20টি লাল রঙের 5টি নীল রঙের। তাকে জিজ্ঞাসা করা হলো লাল পুঁতি বেশি আছে নাকি কাঠের পুঁতি বেশি আছে? উত্তর দিলে লাল পুঁতি বেশি আছে। প্রশ্নটা কি সঠিক হয়েছিল? যে কাঠের সবগুলি তো কাঠের পুঁতি, এইটা উত্তর দেওয়া উচিত ছিল বাচ্চাটা। তাহলে এখানে কোন ধরনের মানে অবজেক্টটা দেখতে পাচ্ছ, কোন ধরনের বস্তু স্থায়িত্ব? কাল্পনিক ভাবে এখানে কল্পনা করতেই পারেনি তো। হ্যাঁ, তাহলে শ্রেণীভুক্ত বা শ্রেণীকরণ সেটা হবে। ঠিক আছে, সর্বপ্রাণবাদ হবে না। তারপরে একটি শিশু যখন কোনো বস্তুর কেবল একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিদ্ধান্ত নেয়, অন্যান্য দিকগুলোকে এড়িয়ে যায়, পিয়াজের সেই মতকে মানসিক অবস্থাকে কি বলে? অহংকেন্দ্রিকতা। বলছে কোনো বৈশিষ্ট্যকে উপর ভিত্তি করে সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। তাহলে অহংকেন্দ্রিকতা নয়। সেন্ট্রেশন মানে কেন্দ্রিকতা, মানে একটা দিকে কেন্দ্র করে সে কাজটা করছে। অপরিবর্তনশীল নয়। সংরক্ষণ তো কনজারভেশন, ওই গ্লাসের কথাটা বলেছিলাম, উচ্চতার শুধুমাত্র ভাবতে পারবে। তারপরে বলেছে পিয়াজের তত্ত্ব অনুযায়ী শিশুরা খেলাধুলার মাধ্যমে প্রতীকী চিন্তা করতে শেখে কোন স্তরে? যে এই যে ডিফার্ট ইমিটেশন, ডিফার্ট ইমিটেশন কোথায় করতে শিখেছিল? সেন্সারি মোটর স্টেজে। তার মানে এই যে সংবেদন চালনমূলক স্তর হচ্ছে সঠিক উত্তর। কারণ ওই যে এটা কি ছিল ইমিটেশন, ওই যে বাবাকে দেখছে ফোনে কথা বলছে, তার মানে ওই ফোনে কথা বলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটবে, যেটা দেখছে সেটা শিখছে, এইটা হচ্ছে ইমিটেশন। তারপরে বলেছে শিশুদের চিন্তা ভাবনা বড়দের থেকে পরিমাণে কম নয়, বরং গুণগতভাবে আলাদা। এই কথাটা কোন ভদ্রলোক বলেছে? হ্যাঁ, এখানে তো আমরা জেন পিয়াজে পড়ছি, তাহলে জেন পিয়াজে বলেছেন। তাহলে মনে রাখবেন কি বলেছে, যে বড়দের
মানে চিন্তা ভাবনা থেকে ওর চিন্তা ভাবনা কিন্তু আলাদা না, গুণগত শুধু একটু পার্থক্য রয়েছে, এটা পিয়াজে বলেছে। হ্যাঁ, তারপর হচ্ছে পিয়াজের মতে জ্ঞানমূলক স্ট্রাকচার বা কাঠামোকে বা কোগনিটিভ স্ট্রাকচার যা আমাদের চিন্তা ভাবনার ভিত্তি তৈরি করে, স্ট্রাকচার বলেছে। তাহলে কোনটি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তো নয়। হ্যাঁ, সঠিক উত্তর হবে স্কিমা, কারণ উদ্দীপক আমাদের এখানে ব্যবহার করিনি আমরা। মানসিক পরিপক্কতার আলোচনা করেছি, কিন্তু এটা কোনো স্ট্রাকচার নয়, তাই না? এটা কোনো স্ট্রাকচার নয়, স্ট্রাকচার হচ্ছে স্কিমা। তারপরে বলেছে একজন 10 বছরের শিক্ষার্থীকে একটি ধাঁধা সমাধান করতে দেওয়া হলো, ঠিক আছে? সে চোখের সামনে থাকা কিছু কাঠি ব্যবহার করে লজিক্যাল ধাঁধাটি সমাধান করলো। পিয়াজের মতে ওই শিক্ষার্থী বিকাশে কোন স্তরে রয়েছে? ধাঁধা সলভ করতে পারছে, প্রথম তো হবে না, কারণ সেন্সরি মোটরও কোনো ধাঁধা সলভ করতে পারবে না, ঠিক আছে? প্রাক সক্রিয়তা পারবে না, কারণ যৌক্তিক ক্ষমতাটা তখনও তাদের আসেনি। ধাঁধাটি সমাধান করতে পারবে, সেটা হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তরে, ঠিক আছে? তারপর বলেছে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের একটি প্রধান সমালোচনা কি ছিল? বলেছে পিয়াজে শিশুদের অত্যন্ত নিষ্ক্রিয় জীব বলে দেখেছেন, দেখেননি, তাহলে এটা বাদ। পিয়াজে শিশুর বিকাশের ক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক প্রভাবকে অত্যন্ত কম করে গুরুত্ব দিয়েছেন, সামাজিক সাংস্কৃতিক গুরুত্ব দেননি, পরে দেখছি। বলছে সমাজে বিকাশের স্তরগুলিকে পরিবর্তনশীল বলেছেন, পরিবর্তনশীল, ঠিক আছে। পিয়াজে শিশুর বুদ্ধি বিকাশে পুরোপুরি অস্বীকার করেছেন না, তার মানে সামাজিক সংস্কৃতি যখন দেয়নি তখন এটা বাদ, সঠিক উত্তর এটা, পিয়াজে বিকাশের স্তরগুলিকে পরিবর্তনশীল, মানে একটা স্তর থেকে আরেকটা স্তরে ডেভেলপমেন্ট হচ্ছে, তো এই স্তরটা বলেছে তো সেটা। বলেছে পিয়াজের প্রাক সক্রিয়তামূলক স্তরে মানে 2 থেকে 7 বছরে কোন বৈশিষ্ট্যের কারণে শিশুরা মনে করে চাঁদ এবং সূর্য সবসময় তাদের সাথে হাঁটছে? সংরক্ষণ মনে করে না, অহংকেন্দ্রিকতা, তার মানে সর্বপ্রাণবাদ, কারণ ওই যে সূর্যকেও ভাবছে প্রাণ আছে, তাই সূর্যের জন্য হাঁটছে। পিয়াজের মতে কোন স্তরে শিশুরা যদি তবে বা কাল্পনিক পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারে বা জটিল কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারে? হ্যাঁ, তাহলে একদম, হ্যাঁ, কারণ আমাদের সংবেদন চালনমূলকে তো করতে পারতো না, ঠিক আছে? প্রাক সক্রিয়তা তো করতে পারবে না, মূর্ত তো অতটা যৌক্তিক হবে না, তাই না? কাল্পনিক চিন্তা, এই যে যখনই বলেছে কাল্পনিক মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, সে কিন্তু মূর্ততে করতে পারে না, করতে পারে কোথায়? যৌক্তিক সক্রিয়তা স্তরে, ঠিক আছে? তারপরে বলেছে পিয়াজে শিশুদের অহংকেন্দ্রিক চিন্তা ভাবনা মানে ইগোসেন্ট্রিক থট পরীক্ষা করার জন্য বিখ্যাত পরীক্ষাটি করেছেন। কোন পরীক্ষাটি করেছিলেন এখানে দেওয়া নেই, তিনি, আমি এটা বলে দিই, এটা হচ্ছে 3 পাহাড়ের পরীক্ষা করেছিলেন, ঠিক আছে? 3 পাহাড়ের পরীক্ষা বলতে তিনি 3টে পাহাড়কে পরপর সাজিয়ে থাকতে দেখেছিলেন এবং সেটার উপর সেই ধাপগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন স্তর বানিয়েছেন, এরকম বিভিন্ন রকম পরীক্ষা করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, বলেছে 5 বছরের নীলা কোনো জামা কাপড় ভাঁজ করার সময় নিজের সাথে জোরে জোরে কথা বলে, পিয়াজের তত্ত্ব অনুযায়ী নীলার এই আচরণকে কি বলে? ব্যক্তিকেন্দ্রিক বক্তৃতা না, ব্যক্তিকেন্দ্রিক মানে বাইরে বলছি যখন, ঠিক আছে? অহংকেন্দ্রিক, ওই যে নিজে নিজে জোরে নিজের সাথে বলছে, অহং মানে নিজের, হ্যাঁ, নিজের সাথে নিজে নিজে বলছে, এটা হচ্ছে অহংকেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক ভাষা। মানসিক চিন্তন নয়, কারণ ও বলছে বারবার। সামাজিক বক্তৃতা নয়, কাউকে বলছে না, নিজে থেকে নিজে নিজে বলছে, তাহলে এটা অহংকেন্দ্রিকতা। তারপরে বলেছে জ্ঞানমূলক বিকাশ হলো একটি অবিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যা 4টি সুনির্দিষ্ট স্তরের মধ্যে দিয়ে এগিয়ে যায়। এই ধারণাটা পিয়াজের
মূল ভিত্তি কোনটা? কি বলেছে আরেকবার? জ্ঞানমূলক বিকাশ হলো একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া, ঠিক আছে? এই কোন স্তরের মধ্যে দিয়ে এগিয়ে যায়? 4টা সুনির্দিষ্ট স্তর দেখলাম আমরা, সেটার মধ্যে দিয়ে এগিয়ে যায়। এর মূল ভিত্তি কি ছিল? ওই যে একদম মেসে পড়েছিলাম না, MESE। এ দেখেন, হ্যাঁ, এইখানে ওখানে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া ছিল, জৈবিক পরিপক্কতা ছিল, ছিল তো প্রথমেই তো হ্যাঁ, একদম এম ছিল, তার মানে ম্যাচুরেশন। এই যে এখানে ছিল, আমি আরেকবার বলে দিই। এই যে ছিল না, এম ফর ম্যাচুরেশন, ঠিক আছে? তারপর ই ফর এক্সপিরিয়েন্স, তাহলে ওই যে এম ছিল ম্যাচুরেশন, পরিপক্কতা, এটা ছিল না বায়োলজিক্যাল পরিপক্কতা হওয়া উচিত, তাহলে সেইখানে আমরা দেখেছি। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে সঠিক উত্তর, জৈবিক পরিপক্কতা, ঠিক আছে? আচ্ছা, তারপর বলেছে 5 বছরের একটি শিশু মনে করে যে একটি চওড়া এবং খাটো গ্লাসের জল যখন একটি লম্বা এবং সরু গ্লাসে ঢালা হয় পরিমাণ বেড়ে যায়। ভেবেছে না? শিশুটির পিঁয়াজের কোন মানসিক সীমাবদ্ধতার কারণে এটা ভাবছে? বিপরীতমুখী চিন্তা করতে পারছে না, বস্তুর স্থায়িত্বের অভাব না, দাঁড়াও, বিপরীতমুখী চিন্তা ভাবনা করতে পারছে, তাই তো? এটা হচ্ছে ওই যে ছোট গ্লাস থেকে বড় গ্লাসে ঢাললো, সেটা বিপরীতমুখী চিন্তা ভাবনা করতে পারছে। এইটা হচ্ছে এই স্তর, যেখানে তখন জলের পরিমাণ বেড়ে যায়, এটা ভাবছে। তারপরে বলেছে পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব অনুসারে শিশুরা কোন স্তরে সংরক্ষণ এবং শ্রেণীকরণ এটার ক্ষমতা রাখে? হ্যাঁ, সংরক্ষণ চালনমূলক স্তর বলে এই কোন স্তর আছে? নেই। প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, আর যৌক্তিক, তাহলে কোনটা হবে? মূর্ত সক্রিয়তা স্তর হবে সঠিক উত্তর, কারণ সেখানে আমরা দেখেছিলাম গ্লাসের পরীক্ষায় সংরক্ষণ আর হচ্ছে ক্লাসিফিকেশন করা। বলেছে পিঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে একটি শিশু প্রথম অবরোহী যুক্তি বা সাধারণ সূত্র থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছাতে পারে? প্রাক সক্রিয়তা তো যুক্তি দিতেই পারে না। হ্যাঁ, মূর্ত সক্রিয়তা স্তরেও সেটা নয়, সঠিক উত্তর যৌক্তিক সক্রিয়তা, যুক্তি দিতে পারে। তারপরে বলেছে একটি শিশু একটি নতুন মাটির খেলনা দেখে বলল এটা তো একটা পাথর, ঠিক আছে? কিন্তু তখন তার মা তাকে বুঝিয়ে বলে এটা মাটি দিয়ে তৈরি একটা পুতুল। তখন শিশুটি তার পুরনো ধারণা সংশোধন করে নিল। পিয়াজে এটাকে কি বলেছে? হ্যাঁ, ভেরি গুড। কারণ এই যে অ্যাসিমুলেশন মানে নতুন তত্ত্ব আত্মীকরণ করা, এটা তাহলে হবে না, তাই তো? তাহলে মডিফাই করেছে বলেছিলাম আমি, এই যে অ্যাকোমোডেশন, তাহলে এই যে তার বুদ্ধিকে মডিফাই করলো, সেটার জন্য এটা অ্যাকোমোডেশন বা সহযোজন। তারপর বলেছে পিয়াজের মতে শিশুর জীবনের প্রথম 2 বছর মূলত কিসের মাধ্যমে সবচেয়ে ভালো শেখে? ভাষা বা শব্দের মাধ্যমে? হ্যাঁ, কারণ এখানে তো পিয়াজের ভাষা শব্দের কথা তোলেই নি, ঠিক আছে? তাহলে ভাষা শব্দ হবে না। যৌক্তিক চিন্তা ভাবনা 0 থেকে 2 করতেই পারবে না, সমাজসেবামূলক কাজ তারা বলেই নি। সঠিক উত্তর ইন্দ্রিয়, কারণ বলেছে সেন্সারি মোটর স্টেজ, 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে তারা সবকিছু বোঝার চেষ্টা করে। হুম তারপরে বলেছে বিকাশ একটি গুণগত প্রক্রিয়া। হুম এটি শিশুদের সক্রিয় অনুসন্ধানের ফলে ঘটে। পিয়াজের এই ধারণার উপর ভিত্তি করে নির্মিত ক্লাসরুমকে কি বলবো?
শিক্ষক কেন্দ্রিক বক্তৃতা শুধু? হ্যাঁ, তারপরে হচ্ছে মুখস্থ করব, একদমই না। মুখস্থ নিয়ে কোনো মনোবিদ বলে না। পুরস্কার শাস্তির কঠোর এগুলো বলবে না। সঠিক উত্তর আবিষ্কারমূলক শিখন বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, কারণ সমস্ত ক্লাস এখন কি হবে, স্টুডেন্ট সেন্ট্রেড, তাই তো? এবং স্টুডেন্টদেরকে অ্যাক্টিভ মানে সক্রিয় রাখতে হবে। তারপরে বলেছে পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের স্তরের ক্রম নিচের কোনটি সঠিক? কোনটা? সংবেদন চালক, প্রাক সক্রিয়তা, মূর্ত সক্রিয়তা, যৌক্তিক সক্রিয়তা। এইরকম প্রশ্ন থাকলে তাহলে কাজে দেবে কিনা? ওই যে সবাই সবাই প্রেম প্রেম করে না, সবাই প্রেম করে ফেললো। ঠিক আছে, তো এইটা দিয়ে আমরা এরকম প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে, তাহলে এই নোটগুলো বা যে সমস্ত পিপিটিটা রয়েছে, যে পিপিটি থেকে পড়ালাম, সেটা অবশ্যই গ্রুপে চলে যাবে। ঠিক আছে, গ্রুপ থেকে তোমরা সেটাকে দেখতে পারবে এবং পড়ে নিতে পারবে। আর যারা স্ক্রিনের ওই পারে রয়েছো বা অনলাইনে রয়েছো, তাদের জন্য এই পিডিএফ বা সেটা যদি তোমরা পেতে চাও তাহলে, এবং নতুনভাবে ক্লাস শুরু করতে চাও যাতে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্র্যাক করতে তোমাদের মিস না হয়, তাহলে তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। এই দামস টিউটোরিয়াল সেটা আমাদের ITI মোড়ে মালদাতে, এবং এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। থ্যাংক ইউ।